নমস্কার, আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। তোমাদের আরেকবার এই অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচিত বিষয় ক্লাস 12 সেমিস্টার 4 এর ভূগোল বিষয়ের সাবটপিক ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির হিউম্যান ডেভেলপমেন্ট যে ইউনিট 2টা রয়েছে সেই পার্টটা। আমরা জানবো আজকে হিউম্যান ডেভেলপমেন্টের কনসেপ্ট, ডেফিনিশন, মেজারমেন্ট, যার মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং হিউম্যান পভার্টি ইন্ডেক্স পড়বে, আর কিছু অ্যাপ্রোচেস দুটি রয়েছে আমাদের সিলেবাসে। একটি হচ্ছে কি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কি অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। আমাদের আলোচিত বিষয় আজকে এটি। চলে যাচ্ছি আমার প্রথম স্লাইডে, যেখানে আমরা মূলত জানবো যে হিউম্যান ডেভেলপমেন্ট কাকে বলে। আচ্ছা, উন্নয়নটা কি? উন্নয়ন হচ্ছে কি এমন একটা বিষয় যা কি শুধুমাত্র অর্থকেন্দ্রিক, অর্থাৎ আর্থিক সমৃদ্ধি কি উন্নয়নের একমাত্র প্রতিচ্ছবি হতে পারে? আচ্ছা, আর্থিক সমৃদ্ধি হচ্ছে, কিন্তু আমার চাহিদা সম্প্রসারণ হচ্ছে না, মানুষের স্বাধীনতা মানুষ পাচ্ছে না, মানুষের নানান ধরনের যে অধিকার প্রয়োগের জায়গা সেই ক্ষেত্রগুলি ঠিকঠাক করে গড়ে উঠতে পারছে না, তবে তাকে কি আমরা শুধুমাত্র উন্নয়ন বলবো? আমার কাছে কারিগরি সম্পত্তি রয়েছে, অনেক অনেক সম্পদের অধিকারী আমি, কিন্তু আমি আমার অধিকারকে সুনিশ্চিত করতে পারছি না, তখন তাকে কি আমরা উন্নয়ন বলবো? তাহলে উন্নয়নটা কি? উন্নয়ন কিন্তু শুধুমাত্র একপেশে অর্থনৈতিক কেন্দ্রিক নয়, বা আর্থিক ব্যবস্থাকে সমৃদ্ধ করা যে প্রয়াস, তাকে কিন্তু আমরা শুধুমাত্র উন্নয়ন বলবো না। উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নতি সম্ভব, দেশ এবং দশের সমৃদ্ধি সম্ভব, মানুষের স্বাধীনতার পথ সুগম করা যেতে পারে, মানুষের চাহিদার সম্প্রসারণ করা যেতে পারে, এবং পরিবেশকে সংরক্ষণ করা যেতে পারে। এটি এমনই একটি প্রক্রিয়া যার মাধ্যমে এই সমস্ত জিনিসের সুস্থ বিকাশ সম্ভব, তাকে আমরা উন্নয়ন বলবো। যখন এই উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে, তখন পরবর্তীকালে জাতিসংঘের নানান ধরনের সনদে দেখা গিয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন চারিদিকে ধ্বংস লীলায় ভরে গিয়েছে আমাদের পৃথিবী, তখন আস্তে আস্তে পরের দিকে, শেষের দিকে বিভিন্ন ইউরোপীয় কান্ট্রি তারা আস্তে আস্তে উন্নয়নের পথটাকে বাঁচতে শুরু করলো। কারণ যুদ্ধ, অশান্তি, এগুলো আমাদের বেঁচে থাকার একমাত্র রসদ হতে পারে না। মানুষ এভাবে বাঁচতে পারে না, পৃথিবী এভাবে বেঁচে থাকতে পারে না, সভ্যতা এটা নয়। তাই উন্নয়নের পথে অবশ্যই আমাদের যেতে হবে। এবার আসলো মানব উন্নয়নের কথা। মানব উন্নয়ন মানে কি বোঝাচ্ছে? মানব উন্নয়ন মানে বোঝাচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট মিনস ইমপ্রুভিং পিপলস ওভারঅল ওয়েলবিং so that they can live healthy, educated and fulfilling their lives. It focuses on enhancing people's abilities, opportunities, not just increasing income and economic growth. সংকীর্ণ যে আর্থিক সমৃদ্ধি, তার থেকে কিন্তু মানুষ এখন তাকিয়ে নেই, বা উন্নয়নকে সেদিকে আমরা কুক্ষিগত করতে পারবো না। এটি একটি সামগ্রিক ব্যাপার, যেখানে মানুষের স্বাস্থ্য, যেখানে মানুষের শিক্ষা, যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার, সবকিছুর উন্নতি করতে হবে। আস্তে আস্তে মানব উন্নয়নের যে কনসেপ্ট, সেটি আমাদের নতুন করে ভাবতে শুরু করলো, যেখানে বলা হচ্ছে বারবার করে কথাটা বলা হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট এক্সপ্যান্ডিং হোয়াট পিপল ক্যান ডু অ্যান্ড ক্যান বিকাম। কি আমরা করতে পারি, কি আমরা হয়েছি, সেই পথকে সম্প্রসারণ করার যে উন্নয়ন মানুষের প্রেক্ষিতে, তাই হচ্ছে কি আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে কতগুলি বিষয় এখানে বলেছি আমি, যে 4 pillars অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু মেহবুবুল হক। তিনি একজন পাকিস্তানের অর্থনীতিবিদ। আমি আসছি, যখন মানব উন্নয়নের ধারণাটি আমাদের সামনে উঠে আসছে, তখন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং পাকিস্তানের মেহবুবুল হক, এই দুইজন কিন্তু সেই মানব উন্নয়নের যে ধারা, মানব উন্নয়নের যে রাস্তা, তাকে আরো বেশি প্রসারিত করেছিল, আরো বেশি বিকশিত করে তুলেছিল। সভ্যতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে ভারত এবং পাকিস্তানের যৌথ প্রয়াসে এই যে উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জানবো 4 পিলার অফ হিউম্যান ডেভেলপমেন্টের বিষয় সম্পর্কে, যেখানে 4টি পিলারের কথা বলা হয়েছে: একটা ইকুইটি, একটা সাস্টেনেবিলিটি, একটা প্রোডাক্টিভিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট।
ইকুইটি, ইকুইটি মানে কি? ইকুইটি মানে কিন্তু ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমি সঠিক ডিস্ট্রিবিউশন করছি জিনিসপত্রের এবং ইকুয়াল অপরচুনিটি তৈরি করছি। ইকুইটি আর ইকুয়ালিটি কিন্তু এক জিনিস নয়। কি পার্থক্য? ছোট্ট একটা ছবির মাধ্যমে দেখে নিচ্ছি। এই প্রথম ছবিটা হচ্ছে গিয়ে ইকুয়ালিটির ছবি। দেখা যাচ্ছে তিনজন ডিফারেন্ট হাইটের মানুষ রয়েছেন। কেউ খুব লম্বা, কেউ মাঝারি লম্বা, কেউ অল্প লম্বা বা নাতিদীর্ঘ একটি মানুষ। তিনজনকে সেম তিনটে বক্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে ইকুয়ালিটি। আমি সবাইকে সেম সেম জিনিস দিচ্ছি, প্রত্যেককে। যে একজন হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তাকেও আমি সাইকেল দিলাম। যে বাচ্চা ছেলে যে এখনো পর্যন্ত ঠিকঠাক করে দৌড়াতে পারে না, তাকেও সাইকেল দিলাম। একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও সাইকেল দিলাম। তাহলে কি হলো? তাহলে কি উন্নয়ন সম্ভব? সম্ভব নয়। সেইখান থেকে আসে হচ্ছে কি ইকুইটির কথা, ফেয়ার ডিস্ট্রিবিউশন। এবার দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিটা, আমি এদিকে চলে আসছি। যে কিনা দীর্ঘাকার মানুষ, তাকে কোনো বক্স দেওয়া হলো না দাঁড়ানোর জন্য। যে কিনা মধ্যম আকৃতির, তাকে একটি বক্স দেওয়া হলো। আর যে কিনা একেবারে নাতি দীর্ঘ, যে একেবারে ছোট মানুষ, তাকে দুটি বক্স দেওয়া হলো, যাতে প্রত্যেকে সমানভাবে এই যে বেসবল খেলা চলছে সেটা দেখতে পারে। তাহলে ইকুইটি আর ইকুয়ালিটির মধ্যে এই সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে, যেটা তাই এখানে ইকুইটি হচ্ছে গিয়ে আমার 4 পিলারের অন্যতম প্রধান একটা পিলার। দ্বিতীয় কথা থেকে সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মানে কি? দেখো, উন্নয়ন তো হচ্ছে, বর্তমান প্রজন্ম যে নানান ধরনের যে অর্থনৈতিক বিকাশ, সামাজিক বিকাশ, তা চরিতার্থ হচ্ছে, এদিক থেকে তো কোনো সংশয় নেই। কিন্তু উন্নয়নকে এমন হতে হবে যাতে বর্তমানের উন্নতির সাথে সাথে ভবিষ্যতের উন্নয়নকেও আমি সুনিশ্চিত করতে পারি। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী তার ব্যাপার থাকতে হবে, যাকে আমরা বলবো হচ্ছে কি সুস্থায়ী উন্নয়ন। যে উন্নয়ন স্বল্প স্থায়িত্ব উন্নয়ন, তা আসলে বা আদতে উন্নয়ন নয়। তা কিন্তু আদতে আমাদের সভ্যতাকে পিছনে টেনে আনবে, কারণ আমার পরবর্তী প্রজন্ম সেই উন্নয়নের স্বাদ গ্রহণ করতে পারবে। তাই উন্নয়নকে সুস্থায়ী হতে হবে পরিবেশের সংরক্ষণের সাথে সাথে। আমার 3 নম্বর হচ্ছে গিয়ে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা, যেখানে মানুষের নানান ধরনের কাজে নিজেকে নিয়োগ করবে, ইনকাম করবে, অর্থাৎ একটা আয়ের উৎপত্তি হবে। এবং ইকোনমিক পার্টিসিপেশন, মানুষের যে এই যে পৃথিবীব্যাপী কর্মযজ্ঞের মধ্যে নিজেকে ইনক্লুড করা, এই ব্যাপারটা কিন্তু অন্যতম হিউম্যান ডেভেলপমেন্টের অংশ। 4 নম্বর পিলারটা হচ্ছে গিয়ে এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট মানে কি? ফ্রিডম অফ চয়েস এন্ড পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। ক্ষমতায়ন না হলে আমার ফ্রিডম অফ চয়েস থাকবে না। আমার কাছে অনেকগুলি চয়েসের সেট আছে, আমি এটা হতে পারি, ওটা হতে পারি, সেটা হতে পারি। আবার আমার পছন্দ মতো আমি এর মধ্যে কোনো একটা বেছে নিতে পারি। তাই এই যে আমি বেছে নিচ্ছি, আমি বেছে নিতে পারি, এই যে আমার ক্ষমতায়ন, এই ক্ষমতায়ন না থাকলে আমি সুস্থ থাকি কি অসুস্থ থাকি, আমার পক্ষে কিন্তু কোনো রকম ভাবেই উন্নয়নে সামিল হওয়া সম্ভব নয়। বা এই এম্পাওয়ারমেন্ট না জেনারেট হলে আমরা কিন্তু তাকে কখনোই উন্নয়ন বলতে পারবো না। এরপরে আসি হচ্ছে গিয়ে এই হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু অ্যাপ্রোচের ব্যাপার আছে। একটা হচ্ছে কি ইনকাম অ্যাপ্রোচ, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, বেসিক নিড অ্যাপ্রোচ, আর হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এই যে 4টে অ্যাপ্রোচ রয়েছে আমাদের সিলেবাসে, কিন্তু ওয়েলফেয়ার অ্যাপ্রোচটা আর ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা রয়েছে। তবুও আমি এই সম্পর্কে একটু একটু করে বলে রাখি। যখন প্রথমটা দেখো, ইনকাম অ্যাপ্রোচ মানে এখানে অনেকটা সংকীর্ণ একটা ধারণা চলে আসছে, যেখানে উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট মানেই হচ্ছে গিয়ে আর্থিক সমৃদ্ধি। বলাই আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ লিঙ্ক টু ইনকাম, অর্থাৎ আয় বেশি হলেই মানব উন্নয়ন সম্ভব। এই যে ধারণা, যে আইডিয়ার যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে গিয়ে ইনকাম অ্যাপ্রোচ। হায়ার ইনকাম ইকুয়ালস টু মোর ফ্রিডম অ্যান্ড মোর বেটার ডেভেলপমেন্ট, এরকম টাইপের যদি কোনো ধারণা থাকে, আদি ধারণা এটা হচ্ছে কি ইনকাম অ্যাপ্রোচের ধারণা। তারপর আসলে যে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, পিপলস আর সিন অ্যাজ বেনিফিশিয়ারিজ অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু পিপল অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না। সরকার, দেশের সরকার, রাজ্য সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা, তারা কল্যাণমূলক কার্যকলাপে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের ভর্তুকি দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, হ্যাঁ, রেশনিং ব্যবস্থা তৈরি করা হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে কি মূলত
ওয়েলফেয়ার অ্যাপ্রোচের মধ্যে মূলত পড়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু সাধারণ জনসাধারণ যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে প্যাসিভ, অ্যাক্টিভ কারা, যারা কল্যাণ কার্যে নিজেদেরকে ব্রত করছে, অর্থাৎ মানে যারা সরকার হতে পারে, স্বেচ্ছাসেবক সংস্থা হতে পারে। বলাই আছে গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর অন এডুকেশন, হেলথ অ্যান্ড হাউজিং। পিপল আর প্যাসিভ রেসিপিয়েন্টস, নট অ্যাক্টিভ পার্টিসিপেন্টস। ওয়েলফেয়ার স্কিমস ইমপ্রুভ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট। এই যে বিষয়টা, এটা হচ্ছে কি কল্যাণমূলক অ্যাপ্রোচের বেসিক কতগুলি কি ফিচার্স। বেসিক নিড অ্যাপ্রোচটা কি? বেসিক নিড অ্যাপ্রোচ বলছি যে মানব উন্নয়ন করতে গেলে মানুষের যে বেসিক নিডস গুলি রয়েছে, অর্থাৎ মৌলিক যে চাহিদাগুলি আছে, তাকে যদি আমি পূরণ করতে পারি তাহলে হয়তো মানব উন্নয়নটা সম্ভব হতে পারে। বেসিক নিডস কি আমাদের মোটামুটি 6টা বেসিক নিডের মধ্যে একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য, একটা হচ্ছে গিয়ে শিক্ষা, একটা হচ্ছে গিয়ে জলের সরবরাহ, স্যানিটেশন অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থাকে সঠিক হওয়া, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাকে নিয়ন্ত্রণমূলক একটি বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, চয়েস অফ ফিড। আরেকটা হচ্ছে কি হাউজিং। হাউজিং হচ্ছে কি আমার আশ্রয়স্থল, আমার বসবাসের জায়গা। তাহলে এই 6টা নিড যদি কখনো ফুলফিল হতে পারে, তখন সেই যে অ্যাপ্রোচটি হিউম্যান ডেভেলপমেন্টের, তাকে আমি বলবো হচ্ছে কি বেসিক নিড অ্যাপ্রোচ। লাস্ট যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, অর্থাৎ সক্ষমতা। সক্ষমতা আমার কার্যক্ষমতাকে সুনিশ্চিত করে, সুযোগ তৈরি করে, সেটাই হচ্ছে আমার সক্ষমতা, যেটা কিনা ইনক্রিজ করছে পিপলস ক্যাপাবিলিটিস কে, মানুষের সক্ষমতাকে ইনক্রিজ করা। মানুষ কি পারবে, কি হতে পারে, সেই যে সুযোগ তাকে দেওয়া, যাতে সে তার নিজের মতন করে আহ জীবন চর্চা করতে পারে, তার নিজের মতন করে, নিজের সুবিধা মতন করে তার সর্বোচ্চ বিষয়টিকে নিজের মধ্যে আয়ত্তে আনতে পারে। অ্যাসোসিয়েটেড উইথ অমর্ত্য সেন ফোকাসেস অন improving health, education and access to resources. People should have the freedom to choose how to live. মানুষ এখানে কি করে নিজে বাঁচবে সেই পদ্ধতি নিজেই চয়েস করতে পারে। এটাই হলো গিয়ে এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের একটি গুরুত্বপূর্ণ দিক। তাহলে এটা হলো আমার যে 4টে অ্যাপ্রোচ হিউম্যান ডেভেলপমেন্টের, সেটি। চলে যাব পরের ক্ষেত্রে। এবার এই যে হিউম্যান ডেভেলপমেন্ট, এটা যখন আমি পরিমাপ করব, অর্থাৎ একে বিভিন্ন দেশের প্রেক্ষিতে যখন আমি হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে কিনা তাকে পরিমাপ করতে চাইছি, তখন আমার এখানে নানান রকমের পরিমাপক থাকতে পারে। একটা হচ্ছে কি এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আইএইচডিআই, জিডিআই, জিআইআই, এইচপিআই, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, পিকিউএলআই, হ্যাপিনেস ইন্ডেক্স। এই ধরনের নানান ধরনের ইন্ডেক্স রয়েছে, যার সাহায্যে মানব উন্নয়নকে আমরা পরিমাপযোগ্য করতে পারি। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের দুটি জিনিস রয়েছে। একটা হচ্ছে কি দেখো লাল করা আছে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যার মধ্যে আমরা পেয়ে যাব গড় প্রত্যাশিত আয়ুষ্কাল জন্মের পর থেকে। এডুকেশনের ব্যাপার অর্থাৎ শিক্ষা, তার মধ্যে পাবো হচ্ছে গিয়ে বিদ্যালয় শিক্ষার গড় বছর আর বিদ্যালয় শিক্ষার প্রত্যাশিত বছর, আর পাবো হচ্ছে গিয়ে জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা। তাহলে এই 3টে প্যারামিটার নিয়ে আমরা এইচডিআই আমরা মেজার করতে। আরেকটি ব্যাপার হচ্ছে কি আমাদের সিলেবাসে রয়েছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স। এমপিআই, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স কিন্তু আমাদের সিলেবাসে ইনক্লুডেড নয়, যদিও তোমরা অনেক পাঠ্য বইতে একই দেখতে পাবে, কিন্তু আমাদের মেন বিষয়টা হচ্ছে কি হিউম্যান পভার্টি ইন্ডেক্স, যা কিনা যে কি মেজার করছে না, ডিপ্রিভেশন ইন হেলথ, এডুকেশন অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ডস। এই যে হেলথ এডুকেশন এর ক্ষেত্রে কতটা আমরা ডিপ্রাইভড সেটাকে মেজার করবে হচ্ছে গিয়ে এইচপিআই, যা কিনা উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো কি করে মেজার করা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। ইম্পর্টেন্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট, কেন মানব উন্নয়ন আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ইমপ্রুভস কোয়ালিটি অফ লাইফ। একটা জীবন, একটা সুস্থ স্বাভাবিক জীবন, একটা মিনিংফুল লাইফ কি হতে পারে, এই হিউম্যান ডেভেলপমেন্টস এর মেজারমেন্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারি, মানে আমরা জানতে পারি যে কি ধরনের একটা লাইফ কোন একটি দেশের কোন একটি স্থানের মানুষ লিড করছে। এনহ্যান্স দ্য হিউম্যান ক্যাপাবিলিটিস। হিউম্যান ডেভেলপমেন্ট যদি আমি সঠিকভাবে
মাপঝোঁক করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা মানুষ তার নিজের ক্যাপাবিলিটির মাধ্যমে নানান ধরনের কার্য সম্পাদন করতে পারে। রিডিউস পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, মানব উন্নয়ন কিন্তু সবসময় এই যে বিভিন্ন ধরনের যে পার্থক্য, সেটা হতে পারে ধনী দরিদ্রের পার্থক্য, হতে পারে বিভিন্ন লিঙ্গের পার্থক্য, হতে পারে নানান ধরনের সুস্থ এবং অসুস্থ জীবনের মধ্যে যে পার্থক্য, যে গ্যাপগুলি তৈরি হয়েছে, উন্নত দেশের মধ্যে যে গ্যাপগুলি তৈরি হয়েছে সেগুলোকে মেটাতে। প্রমোটস ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নতি ঘটাতে অবশ্যই মানব উন্নয়নের থেকে ভালো রাস্তা কিছু হতে পারে। ইনশিওর সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন এর মধ্যে জড়িত থাকতে হয়। বিল্ডস হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম, মানবাধিকার, স্বাধীনতা, এইগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে হিউম্যান ডেভেলপমেন্ট আমাদের সামনে তুলে ধরে, এবং এই ক্ষেত্রে এর জুড়ি মেলা কিন্তু ভাগ। সাপোর্টস সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমি আগেও বলেছি সুস্থায়ী উন্নয়নের জন্য হিউম্যান ডেভেলপমেন্টের পথ আমাদের বাঁচতেই হবে। মানব উন্নয়ন না হলে কখনোই সুস্থায়ী উন্নয়ন সেটি কার্যকর হবে না। চলে আছি পরের স্লাইডে। এখানে আমরা দেখবো হচ্ছে কি হিউম্যান ডেভেলপমেন্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মেজার এইচডিআই কে, যেটা আমরা বলে থাকি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি কিন্তু একমাত্র মেজারমেন্ট নয়। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি অনেকগুলি মেজারমেন্ট রয়েছে, আমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কি সেটা না, এইচডিআই ইজ আ কম্পোজিট ইন্ডেক্স দ্যাট মেজার্স হিউম্যান ডেভেলপমেন্ট থ্রু 3 ডাইমেনশন: হেলথ, এডুকেশন এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। কম্পোজিট মানে একটি যৌগিক সূচক, যার মাধ্যমে কিন্তু আমরা 3টে প্যারামিটার বা 3টে ডাইমেনশনে আমরা কাজ করছি। একটা হচ্ছে গিয়ে শিক্ষা, একটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য, একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই 3টেকে নিয়ে কাজ করা হচ্ছে। লেখা রয়েছে, দ্য কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1990 বাই Pakistani economist Mahbub ul Haq, with the key contribution from Indian Nobel laureate অমর্ত্য সেন। এই দুজনের মিলিত মস্তিষ্ক প্রসূত একটি গুরুত্বপূর্ণ সূচক, যা কিনা হিউম্যান ডেভেলপমেন্ট মেজার করতে আমাদের সহায়তা করে, তা হচ্ছে গিয়ে এইচডিআই। এইবার কি বলা হচ্ছে না, এই ওভারঅল ব্যাপারটা কি বলছি, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স র্যাঙ্কস দি কান্ট্রিজ বেসড অন দেয়ার পারফরমেন্স, the key areas of health, education and access to resources. একটা র্যাঙ্ক আমাদের বের করতে হয়। পৃথিবীতে যতগুলি কান্ট্রি রয়েছে, একটি বিধিবদ্ধ ছকে, বিধিবদ্ধ পরিমাপের মাধ্যমে আমরা সেই কান্ট্রির র্যাঙ্ক বের করতে পারি। এবার যে ভ্যালুগুলি আসে, যার ভিত্তিতে আমি র্যাঙ্কটা বের করব, তার লোয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 1। একটা কান্ট্রির র্যাঙ্ক যত 0-র কাছে বুঝতে হবে সে কিনা অনুন্নত, আর যত 1-এর কাছে বুঝতে হবে সে হচ্ছে গিয়ে তত উন্নত মানব উন্নয়নের দিক থেকে। আর এই যে 3টে জিনিস রয়েছে, মানে এই যে হেলথ রয়েছে, এডুকেশন রয়েছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং রয়েছে, এই প্রত্যেকটা মানে ইচ অফ দিস ডাইমেনশনস ইজ গিভেন দি ওয়েটেজ অফ 1/3। 3টেকে মিলিয়ে পরবর্তীকালে আমরা বের করবো হচ্ছে কি এইচডি। আমি পদ্ধতিটা দেখাবো, আগে ওভারঅল একটা ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এইখানে দেখো কিছু স্যালিয়েন্ট ফিচার্স কে আমি লিখে রেখেছি। প্রথম কথা, আমি আগেও তোমাদের সাথে বললাম যে এটা একটা কম্পোজিট ইন্ডেক্স। বেশ, 3টে ডাইমেনশনের কথা আমি আগেও বলেছি। একটা হচ্ছে কি হেলথ, মানে লাইফ এক্সপেক্টেন্সি, প্রত্যাশিত আয়ুষ্কাল। এডুকেশন, এডুকেশনের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি মিন ইয়ার্স অফ স্কুলিং, একটা হচ্ছে কি এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং। বিদ্যালয় শিক্ষার প্রত্যাশিত বছর আর বিদ্যালয় শিক্ষার গড় বছর। স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটি কিনা জিএনআই, পার ক্যাপিটা, মানে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, পার্চেসিং পাওয়ারের উপরে ভিত্তি করে মূলত এটিকে মাপা হয়ে থাকে। জিডিপি আর জিএনআই কিন্তু একটু আলাদা। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে কি আমার একেবারে ডোমেস্টিক্যালি, ধরো আমার এই দেশে যা কিছু উৎপাদন হচ্ছে তার একটি যোগফল, সেটি হচ্ছে গিয়ে এর সঙ্গে কিন্তু সেটি হচ্ছে গিয়ে জিডিপি। এর সঙ্গে কিন্তু অ্যাব্রডের যে ইনকাম সেটা কিন্তু যুক্ত হয়। কিন্তু জিএনআই এর ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি ব্রড। অ্যাব্রোড থেকে প্রাপ্ত ইনকাম, বিদেশ থেকে প্রাপ্ত ইনকাম এবং দেশীয় যে ইনকাম, তার একটি মিলিত ফল হচ্ছে কি জিএনআই। তাকে যদি পপুলেশন দিয়ে ভাগ করা যায় কোনো একটি দেশে, নিজস্ব যে দেশের কথা আমি বলছি, তবে কিন্তু আমি পার ক্যাপিটা ইনকাম এখান থেকে পাচ্ছি। Countries receive a score between 0 to 1
where higher values means higher human development, অর্থাৎ জিরো লোয়েস্ট ওয়ান হাইয়েস্ট, এর রেঞ্জটার মধ্যেই কিন্তু সবকটা এইচডিআই এর ভ্যালু ঘোরাফেরা করে। মান যত জিরোর কাছে তত সে হচ্ছে গিয়ে অনুন্নত, যত একের কাছে তত হচ্ছে গিয়ে সে উন্নত। HDI uses the geometric mean of the three normalized indices. এই যে প্রত্যেকটি ইন্ডিসেস, অর্থাৎ এই হেলথের একটা, এডুকেশনের একটা, স্ট্যান্ডার্ড অফ লিভিং এর একটা, এই যে ইন্ডিসেস গুলি, এদের এই যে সূচকগুলি, এদের জিওমেট্রিক মিনটাই হচ্ছে কি আমার HDI. Countries are grouped into very high, medium and low development categories. It helps compare development beyond income and highlights the gaps in health and education. যে আগেই বলেছি, শুধুমাত্র অর্থই সবকিছু নয়, এর বাইরেও যে অর্থ রয়েছে, মানে অর্থের বাইরেও যে অর্থগুলো, সেটা বুঝতে হবে। অর্থাৎ অর্থের বাইরে কি রয়েছে? অর্থের বাইরে রয়েছে হচ্ছে গিয়ে স্বাস্থ্য, অর্থের বাইরে রয়েছে হচ্ছে কি শিক্ষা। এই দিকটাও কিন্তু মানব উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, নেক্সট আমরা আসবো যে ডাইমেনশন অফ HDI। আবারও সেই একই রকম, আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য অনেকগুলো স্লাইডে ভেঙে ভেঙে তোমাদের সামনে তুলে ধরছি। ওই যে ডাইমেনশন, হেলথ, এডুকেশন এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমরা আগেই জেনে গেছি, তার মধ্যে এইগুলো আমরা মেশার করছি, ঠিক আছে? আচ্ছা, কি হেলথে মেশার করছি? এবিলিটি টু লিভ আ লং অ্যান্ড হেলদি লাইফ। আমি একটি লং অ্যান্ড হেলদি লাইফ লিড করতে চাই, অর্থাৎ দীর্ঘ একটি বেঁচে থাকা জীবন এবং একটি সুস্থ জীবন। এই বেঁচে থাকা জীবন, সুস্থ জীবন যদি মিনিংফুল হয়, তখন তাকে আমরা বলবো কিন্তু মিনিংফুল লাইফ। গতে বাঁধা জীবন আর মিনিংফুল লাইফ দুটো কিন্তু একটু আলাদা আলাদা। এটা ভ্যারি করে আমাদের থিঙ্কিং লেভেলের উপরে, আমি কি চাইছি, আমি আমার জীবনকে কিরকম ভাবে দেখতে চাইছি। যাই হোক, সেটা পরের কথা। এডুকেশন, অ্যাক্সেস টু নলেজ অ্যান্ড লার্নিং অপরচুনিটিস, আমি কি জানছি এবং আমার জানার কি কি অপরচুনিটিস আছে, সেটা কিন্তু এই এডুকেশন ইন্ডেক্স থেকে আমি বের করতে পারছি। স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবিলিটি টু অ্যাফোর্ড আ ডিসেন্ট স্ট্যান্ডার্ড লিভিং, আমার একটি ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং দরকার, যেরকম ভাবে একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, শিক্ষা গ্রহণ করে, ভোটাধিকার প্রয়োগ করে, রাজনৈতিক স্বাধীনতা নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে, ফ্রিডম অফ চয়েস নিয়ে, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং। সেটাও কিন্তু জিএনআই পার ক্যাপিটাল মেজারমেন্টের মাধ্যমে HDI তে আমরা মানে পরিমাপ করে থাকি। এবার হচ্ছে কি মেজারমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আমরা কি করে HDI মেজার করব? HDI এর সূত্রটা হচ্ছে গিয়ে কিউব রুট অফ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স এন্ড ইনকাম ইন্ডেক্স, অর্থাৎ আগেই বলেছি জিওমেট্রিক মিন বের করতে হবে ওই তিনটে সূচকের। এবার একটা গোল পোস্ট থাকে, সেই গোল পোস্টের ভ্যালুগুলোকে নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। যেরকম এখানে কতগুলি গোল পোস্টের কথা বলা আছে, বেছে নেওয়া হয়েছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থের জন্য মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 83 পয়েন্ট, এটা পয়েন্ট হবে, কমা হয়ে আছে, 4 ইয়ার্স, যেটা কিনা জাপানের। অর্থাৎ বেঁচে থাকার সর্বোচ্চ আয়ু পৃথিবীতে 83.4 ইয়ার্স, যেটা জাপান থেকে আমরা পাচ্ছি। আর লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ সবচেয়ে কম হচ্ছে কি 20 ইয়ার্স, এই মানটাকে ধরা হচ্ছে গোল পোস্টে। মিন ইয়ার্স অফ স্কুলিং, অর্থাৎ বিদ্যালয় শিক্ষার গড় বছর 13.1, এটিকে একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরা হয়েছে চেক রিপাবলিকের জন্য, মানে চেক রিপাবলিকের ভ্যালু এটি ধরা হচ্ছে পুরো দেশের জন্য। আর 0 ইয়ার্স, সে স্কুলেই যাচ্ছে না। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, অর্থাৎ বিদ্যালয় শিক্ষার প্রত্যাশিত বছর কতটা, ধরা হচ্ছে যে 18 বছর পর্যন্ত একটি বালক বালিকা তারা 18 বছর পর্যন্ত বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে। আর মিনিমাম ভ্যালু কি 0, অর্থাৎ সে বিদ্যালয়ে গেলই। আচ্ছা, কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স বলা হয়েছে এখানে, অর্থাৎ এই দুটোকে MYS আর EYS কে মিলিয়ে সেটা হচ্ছে কি 0.978 নিউজিল্যান্ডের জন্য মোটামুটি ধরা হয়ে থাকে, হাইয়েস্ট ভ্যালু গুলোই ধরা হয়েছে। আর জিএনআই পার ক্যাপিটা সেটা ডলারে আমরা পরিমাপ করব। কাতার 2011, তার হচ্ছে গিয়ে 1,07,721 ডলার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু ধরা হয়েছে, আর মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে $100 ধরা হয়েছে।
আচ্ছা, এই যে বিষয়টা এটা আমাদের বুঝতে হবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইমেনশন ইন্ডেক্স ফর্মুলা ইউজড ইন এইচডিআই। এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন ইন্ডেক্স ফর্মুলা। কি? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম। অর্থাৎ আমি এই প্রত্যেকটা ইন্ডেক্সই যখন আমি মেজার করব, আমার কিন্তু এই ভিত্তিতেই মেজার করতে হবে। অর্থাৎ আমাকে অ্যাকচুয়াল ভ্যালুটা কি কোনো দেশের সেটা লিখতে হবে, এবং এই গোল পোস্টের মিনিমাম ভ্যালু কোনটা সেটা লিখতে হবে, ডিভাইডেড বাই এই ইন্ডেক্সের ওই পার্টিকুলার সূচকের যেটি ম্যাক্সিমাম ভ্যালু সেটা লিখতে হবে, এবং এই ইন্ডেক্সের ওই পার্টিকুলার সূচকের যেটা মিনিমাম ভ্যালু সেটা লিখতে হবে। সবার ক্ষেত্রে, সবকটা সূচকের ক্ষেত্রে কিন্তু এই ডাইমেনশন ইন্ডেক্সটা প্রযোজ্য। এরপর আমি আসছি কতগুলি বিষয় নিয়ে, যেটা আমি আগেও দেখলাম যে গোলপোস্ট আমরা দেখেছি, আমি সেগুলোকে প্রত্যেকটাই পরপর ফেলছি, তোমরা আরেকবার দেখে নাও, দেখে ব্যাপারটাকে বুঝে নাও। ধরে নিচ্ছি আমি এই কান্ট্রিটার এইচডিআই পরিমাপ করছি। এই কান্ট্রিটার লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে কি 63.5 ইয়ার্স, মেইন ইয়ার অফ স্কুলিং হচ্ছে কি 4.10, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং হচ্ছে কি 9.62 ইয়ার্স, আর জিএনআই পার ক্যাপিটা সেটা হচ্ছে কি $3,337.33। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ওই যে আমি গোল পোস্টটা দেখলাম এর আগের স্লাইডে, সেটাই এখানে আবার ফেললাম, যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয় বা তোমাদের দেখতে সুবিধা হয় সেই কারণের জন্য। এইবার ওই যে ডাইমেনশন ইন্ডেক্স যেটা দিয়ে মাপবো সেটাকে আবার এখানে রাখছি। এরপরে হচ্ছে গিয়ে আমি মাপঝুঁকে চলে আসছি। দেখো, আমি প্রথমে মাপছি হচ্ছে গিয়ে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। ডাইমেনশন ইন্ডেক্সটা কি? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তাহলে এই কান্ট্রিটার অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল? 63.5 ইয়ার্স লেখা হয়েছে এখানে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থের গোলপোস্ট অনুযায়ী মিনিমাম ভ্যালু হচ্ছে কি 20 -20, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু 63.5 -20, ডিভাইডেড বাই লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সের ম্যাক্সিমাম ভ্যালু কি ছিল গোলপোস্ট অনুযায়ী 83.4, লেখা হয়েছে 83.4, এবং মিনিমাম ভ্যালু 20। তাহলে একদম ফর্মুলায় ফেলা হলো, ফেলে আমরা পেলাম হচ্ছে গিয়ে 0.686। এটি হচ্ছে কি আমার লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স LEI। তারপরে আমি কি মাপছি? তারপরে আমরা মাপবো হচ্ছে কি মিন ইয়ার অফ স্কুলিং MYS। সেটাও ঠিক একই ভাবে দেখো, ভ্যালুটা রয়েছে 4.10, অ্যাকচুয়াল ভ্যালু। এই মিন ইয়ার অফ স্কুলিং এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0 বসিয়েছি, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে বা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 13.1 বসেছে ডিভাইডেড হয়ে গিয়ে, এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 0। ঠিক একই ভাবে আমি মেপেছি এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, এবং এই দুটো ভ্যালু আমি পেয়েছি। একটা MYSI এর ভ্যালু 0.313, একটা হচ্ছে গিয়ে EYSI এর ভ্যালু যেটা হচ্ছে গিয়ে 0.534। তোমরা জুম করে টেবিলটা দেখতে পাবে। এইবার এই যে দুটো ভ্যালু আমি পেয়েছি, সেই দুটো ভ্যালুকে কম্বাইন করেই কিন্তু আমি পাবো এডুকেশন ইন্ডেক্স। দেখো, এই দুটো ভ্যালু MYSI প্লাস EYSI ডিভাইডেড বাই 2 করেছি, 0.313 প্লাস 0.534 যোগ করে ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো হচ্ছে কি 0.424। এটা হচ্ছে কি আমার এডুকেশন ইন্ডেক্স তৈরি হয়ে গেল। নেক্সট হচ্ছে কি ইনকাম ইন্ডেক্স। এইবার দেখো এখানে না সব লগে মার্ক করা হয়েছে প্রত্যেকটা ভ্যালু, ঠিক আছে? লগ অ্যাকচুয়াল, লগ মিনিমাম, লগ ম্যাক্সিমাম, লগ মিনিমাম ভ্যালু। কেন লগ করছি? কারণ ইনকামের যে সংখ্যাগত যে মানগুলি সেগুলো প্রচুর হয়, সেই কারণের জন্য লগ না করা ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। তাই অবশ্যই এই ভ্যালুটা কিন্তু লগের মাধ্যমে কিন্তু আমরা দেখো তাই বেরিয়েছে। ঠিক একইভাবে ডাইমেনশন ইন্ডেক্সের মধ্যে ভ্যালুগুলোকে প্লট করা হয়েছে, করে ক্যালকুলেশন করা হয়েছে, এবং পাওয়া গিয়েছে 0.502। তাহলে আমার লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি 0.686, এডুকেশন ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি 0.424, ইনকাম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি আমার 0.502। তাহলে আমি তিনটে ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি কি বের করব?
এবার আমি বের করবো হচ্ছে কি এইচডিআইটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা। এই যে জিওমেট্রিক মিন বার করা হলো, প্রত্যেকটা ভ্যালু এখানে লেখা রয়েছে, পূর্ণ মানে লেখা রয়েছে, এবং আমি এইচডিআই পেলাম 0.527। ওই যে বলেছিলাম ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে ঘোরাফেরি করবে, এখানে হয়েছে কত না 0.527। বেশ, এইবার তোমরা ভ্যালুটা কিন্তু মাথায় রেখেছো যে 0.527 বেরিয়েছিল। এবার এইটা হচ্ছে গিয়ে ওই টেবিলটা যেখান থেকে আমি বুঝতে পারবো যে এই পার্টিকুলার কান্ট্রিটা হিউম্যান ডেভেলপমেন্ট কোন স্টেজে আছে। ভেরি হাই, হাই, মিডিয়াম, লো, এই চারটে যদি ভাগ থাকে তাহলে অ্যাভব 0.8 যদি থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ভেরি হাই। হাই বলতে যেটা হচ্ছে কি 0.7 থেকে 0.799 পর্যন্ত। মিডিয়াম হচ্ছে গিয়ে 0.550 থেকে 0.699 পর্যন্ত। আমাদের ভ্যালুটা বেরিয়েছিল 0.527, তার মানে ওই যে কান্ট্রিটা যেটাকে আমি অ্যানালিসিস করলাম সেটি কিন্তু মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্টের যে কান্ট্রি তার মধ্যে কিন্তু পড়ছে। আর লো হচ্ছে কি 0.550 যদি নিচে থাকে তাহলে লো, সরি আমাদেরটা মনে হয় 0.527 ছিল, তাহলে আমাদেরটা লো, লো হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, এই যে গোটা যে স্ট্রাকচারটা ভেরি হাই, হাই, মিডিয়াম আর লো, তার মধ্যে আমি গোটা পৃথিবীর দেশগুলোকে যদি ভাগ করি তাহলে 69, 69টা কিন্তু অ্যাভব 8, মানে তারা কিন্তু প্রচন্ড ডেভেলপড। 49টা হচ্ছে কি হাই হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে, মিডিয়ামের মধ্যে 42 পড়ছে, 42 নাম্বার অফ কান্ট্রিজ পড়ছে, আর লো এর ক্ষেত্রে 33 নাম্বার অফ কান্ট্রিজ পড়ছে। এবার এইখানে ওই 2023-24 রিপোর্ট অনুযায়ী কতগুলি জিনিসপত্র বলা আছে দেখো। প্রথমে আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এই সবই কিন্তু ইউরোপের যে কান্ট্রি। এবং দেখো এই যে আমি অ্যাভাব 0.8 এর উপরে বলেছি, দেখো সেটা নীল রঙের করা আছে। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু এই ভ্যালুগুলোকে সব নীল রঙের করেছি, কারণ এরা হচ্ছে কি প্রত্যেকে ভেরি হাই হিউম্যান ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে এদের যে লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট কিন্তু খুব হাইতে আছে। এবার এই কান্ট্রিগুলোর দিকে একবার তাকাও, এই যে ব্রাউন কালারের রয়েছে যে কান্ট্রিগুলি ভ্যালু, তারা হচ্ছে কি মিডিয়াম। ঠিক আছে, ইরান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এরা কিন্তু প্রত্যেকেই এই হাই লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্টে রয়েছে, ভেরি হাই লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্টে নেই। আচ্ছা, ভারতেরটা দেখে নিই। ভারত হচ্ছে গিয়ে কোথায় রয়েছে না, ভারত রয়েছে এই যে নীল রংটায়। ভারত কিন্তু ভারত, ভুটান, বাংলাদেশ, নেপাল, ভারতের ভ্যালু 0.685, অর্থাৎ এই যে ডার্ক ব্লু রঙের যে স্তরটি, অর্থাৎ মিডিয়াম যে স্তরটি, মধ্যম প্রকৃতির যে স্তরটি, সেটি কিন্তু ভারত তার মধ্যে একটি অংশ, ভারত কিন্তু তার মধ্যে পড়ছে। আর বাদ বাকি পাকিস্তান, আফগানিস্তান, এরা কিন্তু এখনো পর্যন্ত একেবারে লো লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে আছে। তাহলে এই হলো গিয়ে মেজারমেন্টস, ইন্ডেক্স, ডাইমেনশন ইন্ডেক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এই বিষয় তোমাদের বেসিক্যালি পড়তে হবে। হিউম্যান ডেভেলপমেন্টের সংজ্ঞা, হিউম্যান ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, হিউম্যান ডেভেলপমেন্টের গুরুত্ব, ডিফারেন্ট টাইপস অফ হিউম্যান ডেভেলপমেন্টের মেজার, এইচডিআই কাকে বলছি, এইচডিআই গণনা পদ্ধতি কিভাবে আমি বের করব, কি করে প্রত্যেকটি সূচক আলাদা আলাদা করে বের করবো, অর্থাৎ পরীক্ষক তোমাকে দিতেই পারে যে এডুকেশন ইন্ডেক্স কি করে বের করতে পারবে, তোমাকে পরীক্ষক দিতেই পারে যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স কি করে বের করবে। তাহলে এগুলো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া যেতেই পারে। আর একটা হলো গিয়ে এইচডিআই এর গুরুত্ব কি আমি বললাম কিছুক্ষণ আগে। আর হলো গিয়ে ধরো এই যে ইম্পর্টেন্স অফ এইচডিআই, যেটা নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে কি লিমিটেশন। ইম্পর্টেন্স অফ এইচডিআই কি, মেজার্স ওভারঅল ডেভেলপমেন্ট, ফোকাসেস অন হিউম্যান ওয়েলবিং, মানুষের উন্নতির করা, মানুষের যে ওয়েলবিং সেটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেল্পস কম্পেয়ার কান্ট্রিজ, এই যে একটা আমরা টেবিল পেলাম যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কান্ট্রি পৃথিবী জুড়ে তারা বিভিন্ন লেভেলের হিউম্যান ডেভেলপমেন্টে রয়েছে। তাহলে কে কোথায় রয়েছে, কেন রয়েছে, সেই কজগুলো খুঁজে বার করা যেতে পারে। কি অবস্থা বর্তমানে, ভবিষ্যতে কি হতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া করা যেতে পারে। রিভিলস ইনইকুয়ালিটিস, হয়তো দেখা যাচ্ছে প্রচুর প্রচুর সম্পত্তি, প্রচুর প্রচুর অর্থ, কিন্তু সেটি কুক্ষিগত হয়ে রয়েছে সমাজের মাত্র কয়েকজনের হাতে। তাহলে সেই ক্ষেত্রে
বোঝা যেতে পারে, কারণ আমার তখন মানটা বা ভ্যালুটা খুব কমে আসবে, কারণ এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু গুলো দেওয়া আছে। তাহলে কতটা ইনইকুয়ালিটি রয়েছে সেটাও কিন্তু আমি মেজার করতে পারছি। সরকার তো বিভিন্ন রকম পলিসি বের করে মানুষের বা সমাজের উন্নতির জন্য। সেই ক্ষেত্রে এই এইটি কিন্তু সরকারকে একটা গাইড করতে পারে যে সরকার কিভাবে দেখছে তার বর্তমান প্রেক্ষিতকে এবং ভবিষ্যতে কি ভাবছে, বিভিন্ন পলিসিকে যখন সে গ্রহণ করবে সেই ক্ষেত্রে কি ভাবছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু সরকারকে হেল্পস করছে, ট্র্যাকস প্রোগ্রেস ওভার টাইম অ্যান্ড প্রমোটস ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। সবসময় একটা কি ট্র্যাক করছি, মানে ধরো কি প্রগতি হচ্ছে বা কি ধরনের ব্যাপারগুলি চলছে, ধরো কোনো একটা পরিকল্পনা আহ, গ্রহণ করা হয়েছে, সেই পরিকল্পনার মাধ্যমে হিউম্যান ডেভেলপমেন্ট সম্ভব হবে বলে ভাবা হচ্ছে, কিন্তু সেই ডেভেলপমেন্টটা কি করে হবে বা কি প্রসেসগুলি যেগুলিকে ভাবা হয়েছে সেগুলি সঠিকভাবে এগোচ্ছে কিনা তাকে দেখার এক অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে কি এইচডিআই। আচ্ছা, আর প্রমোটস ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মানে encourages policies that directly improve people's living standards and opportunities. মানুষের বেঁচে থাকার যে স্ট্যান্ডার্ড সেটাকে বৃদ্ধি করে এবং অপরচুনিটি অর্থাৎ সুযোগ তৈরি করে, সেই ধরনের পলিসিকে কিন্তু এনকারেজ করে বা উৎসাহিত করা হচ্ছে কি এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এইবার চলে আসবো লিমিটেশন। লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে কি বলছে যে ইগনোরস ইনইকুয়ালিটি উইদিন এ কান্ট্রি। ইনইকুয়ালিটিকে চিহ্নিত করে দিচ্ছে, বলছে যে এটা আমি বুঝতে পারছি যে এখানে একটা ইনইকুয়ালিটি রয়েছে, কিন্তু ওই ওইটুখানি তার কাজ কেন হলো, মানে কি কারণে হলো, সংখ্যা দিয়ে আমি বুঝতে পারছি যে কতটা ইনইকুয়ালিটি, কিন্তু কেন হয়েছে সেই সম্পর্কে কিন্তু আইডিয়া সে দিতে পারছে না। এর যেই সূচকগুলি সেগুলি লিমিটেড, অর্থাৎ হয়েছে কি স্বাস্থ্য, শিক্ষা আর কিছু স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কথা বলা হয়েছে। এটা ছাড়াও তো অনেক কিছু আছে, জেন্ডার ইকুয়ালিটি একটা ব্যাপার, পলিটিক্যাল ফ্রিডম একটা ব্যাপার, পরিবেশ একটা ব্যাপার, মানুষের জীবনের যে কোয়ালিটি, গুণমান সেটা একটি ব্যাপার, সেটা কিন্তু এইচডিআই কে দেখানো হয়, এইচডিআই তে দেখানো সম্ভব হয়। আচ্ছা, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি ইস্যু কি? এইচডিআই মেজার্স ইয়ার্স অফ স্কুলিং এন্ড লাইফ এক্সপেক্টেন্সি বাট ডাজন্ট শো দ্য কোয়ালিটি অফ দ্য এডুকেশন অর হেলথ সার্ভিস। বলে দিচ্ছে যে এরা এত বছর পর্যন্ত স্কুলে আছে, এই দেশের এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং হচ্ছে গিয়ে এটা, কিন্তু কখনোই সে গভীরে গিয়ে ভাবছে না যে কেন এরকমটা হচ্ছে, অর্থাৎ কেন বিদ্যালয়ে যাওয়ার যে গড় বছরটা কম, কেন স্কুল ছুটের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, কেন ছাত্র শিক্ষা দিকে যাচ্ছে না, শিক্ষা গ্রহণ করতে চাইছে না ছাত্রছাত্রীরা, সেইখানকার শিক্ষা ব্যবস্থা কেমন, সেগুলো নিয়ে কিন্তু এইচডিআই মাথা ঘামাচ্ছে না। Income comparisons problems. GNI per capita may not accurately reflect the true living standards or informal economic activities. এটা জিএনআই দিয়ে তো কখনোই স্ট্যাটিস্টিক্স অনেক কিছু বলে, কিন্তু আদতে তা নয়। আজকে কোন একটি ব্যক্তির ধরো আয় হলো 100 কোটি টাকা, আর কোন একটি ব্যক্তির আয় হলো মাত্র 10, তাহলে এদের গড় আয় কত হবে তোমরাই তাহলে ক্যালকুলেট করে নাও। যে ব্যক্তিটি রোজ 10 টাকা করে আয় করে আর যে ব্যক্তিটি রোজ 100 কোটি টাকা আয় করে, দুটোকে যোগ করে যখন আমি 2 দিয়ে ভাগ করছি, তখন যে ব্যক্তিটি মাত্র 10 টাকা আয় করে তারও আয় দাঁড়াচ্ছে 50 কোটি টাকা। এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে স্ট্যাটিস্টিক্স কি ধরনের স্ট্যাটিস্টিক্স দিয়ে মেজার হচ্ছে, বা সরি কি ধরনের পদ্ধতি দিয়ে অ্যানালিসিস হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হচ্ছে, সেটা তো শুধুমাত্র একটা পরিমাপকে আমার সামনে তুলে ধরছে, কিন্তু তার ভিতরে কি রয়েছে সেটা কিন্তু এইচডিআই আমাদের সামনে তুলে ধরতে পারে না। ডেটা রিলায়েবিলিটি ইস্যুস, এইটা কি ব্যাপার? ডেটা তো ইনসাফিসিয়েন্ট হয় না, ডেটা কতটা সত্য, ডেটার মধ্যে কতটা অনেস্টি আছে তা বোঝা যায় না, বায়াসনেস দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে মেজারমেন্টটাও সফল হয় না। এই সমস্ত কারণের জন্য কিন্তু এইচডিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিউম্যান ডেভেলপমেন্টের মেজার হয়েও তার মধ্যে কিন্তু কতগুলি লিমিটেশন বা সীমাবদ্ধতা বিরাজ করে। তবুও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূচক তো বটে। চলে আসবো নেক্সট যেই পরিমাপক, তার নাম হচ্ছে কি এইচপিআই বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স।
আচ্ছা, যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস একটু ভাবতে হবে। যেরকম দেখো, দরিদ্র আর দারিদ্র দুটো কিন্তু আলাদা বিষয়। আমি গরিব বা আমি দরিদ্র কেন? কোন অবস্থার জন্য আমি গরিব? দারিদ্র জন্য আমি হচ্ছে কি, অর্থাৎ দারিদ্র হচ্ছে গিয়ে একটি কজ। কেন? না, গরিবের ক্ষেত্রে, অর্থাৎ মানে গরিব কেন একটি মানুষ? কারণ সে একটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে প্রসেস তার মৌলিক চাহিদাগুলোকে মেটাতে পারছে না, তাই সে গরিব। এবং তার যে অবস্থা সেটা হচ্ছে গিয়ে দারিদ্র। এখানে আমি একটা জাস্ট কম্পারেটিভলি করেছি। দেখো, রেফার্স টু আ পার্সন অর এ গ্রুপ অফ পিপল, তারা হচ্ছে কি পুয়ার, এন্ড পভার্টি হচ্ছে কি রেফার্স টু আ কন্ডিশন এন্ড সিচুয়েশন। এটা একটা অবস্থা। আর গরিব হচ্ছে কি কোন একটি মানুষ, কোন একটি সত্তাকে আমরা বলছি, কিন্তু পভার্টি হচ্ছে কোন একটি অবস্থা। আ পুয়ার পার্সন ল্যাকস অফ মানি এন্ড রিসোর্সেস, তাকে আমি গরিব বলছি। আর পভার্টি মিনস ল্যাক অফ বেসিক নিডস এট এ লার্জার লেভেল। একটা মানুষ গরিব কারণ তার কাছে অর্থ নেই তা কিন্তু নয়। একটা মানুষ গরিব কারণ তার মৌলিক চাহিদা মেটানোর সামর্থ্য নেই, তাই সে গরিব। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইট ডেসক্রাইবস হু ইজ সাফারিং, কে গরিব, কে সাফার করছে, এন্ড ইট ডেসক্রাইবস হোয়াট দ্য প্রবলেমস, কেন সাফার করছে সেই অবস্থাটা হচ্ছে কি পভার্টি। এই হলো গিয়ে মোদ্দা বিষয়। একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে, নিচে একটু ঢাকা পড়ে গেছে। এক্সাম্পলস এর ক্ষেত্রে হি ইজ আ পুয়ার, পভার্টির ক্ষেত্রে হি লিভস ইন পভার্টি। তাহলে এই হলো গিয়ে ওভারঅল একটা ব্যাপার। এবার এই গরিব কাকে বলছি সেটা নিয়ে অনেক ব্যাপার আছে। ধরো, একটা সীমারেখা যদি ভাবি, যে সীমারেখার নিচে যাদের মানে ইনকাম, যাদের আহ, যারা আয় করছে, তারা গরিব হতে পারে। যে হয়তো আহ, স্বাস্থ্য পুষ্টির দিক থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না, শিক্ষার দিক থেকে বঞ্চিত, সেও গরিব হতে পারে। ঠিক আছে? এই দারিদ্রকে মাপতে গেলে শুধুমাত্র কিন্তু অর্থ দিয়ে ভাবলে হবে না। অর্থ নেই বলে সে গরিব তা নয়। মৌলিক চাহিদা নেই বলে, মৌলিক চাহিদা চরিতার্থ করার, মৌলিক চাহিদা মেটানোর তার সামর্থ্য নেই বলেই কিন্তু সে গরিব। এটা অনেকটা বড় ধারণা। পুরোটাই কিন্তু অর্থকেন্দ্রিক নয়। অনেক অর্থ ধরো রইল, অনেক কিছু রইল, কিন্তু জীবন বেঁচে থাকার জন্য, জীবনে সঠিকভাবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য অন্যান্য সুযোগ গ্রহণের কোনো ব্যবস্থাই নেই। তবে কিন্তু তাকেও কিন্তু আমি কখনোই উন্নত একটি সে জীবন চালাচ্ছে বলা যাবে না। যাই হোক, দ্য হিউম্যান পভার্টি ইন্ডেক্স ওয়াজ অ্যান ইন্ডিকেটর developed by UNDP to measures deprivation in human development. Uh, while the Human Development Index measures the achievements, the HPI measures the lack of basic human development. কতটা ল্যাক হয়েছে, কতটা ল্যাক হয়ে গেছে, সেটা কিন্তু আমরা HPI দিয়ে বোঝাবো আর কি। ঠিক আছে? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ডিপ্রিভেশন, এই ডিপ্রিভেশন কথাটা কিন্তু দেখতে হবে আমাদেরকে। এবার আমি আগেও বলেছি যে HPI মাপার দুটো ব্যাপার আছে। একটা উন্নয়নশীল দেশের জন্য একটা আলাদা পদ্ধতি, আর উন্নত দেশের জন্য একটি আলাদা মেজারমেন্ট। হয়তো পদ্ধতিটা একই, কিন্তু ইন্ডিকেটর যেগুলো আমি চয়েস করছি সেগুলো কিন্তু আলাদা আলাদা। কারণ উন্নত দেশ আর উন্নয়নশীল দেশ কিন্তু এক নয়। দেখো, HPI 1 হচ্ছে কি ফর ডেভেলপ কান্ট্রিজ এর জন্য। তার যে ইন্ডিকেটর সেগুলোর মধ্যে পড়বে হচ্ছে কি লংজিভিটি, নলেজ, স্ট্যান্ডার্ড অফ লিভিং। লংজিভিটি মানে হচ্ছে কি দ্য চান্স অফ নট সার্ভাইভিং টু দি এজ অফ 40। 40 বছরের বেশি না বাঁচার যেই চান্সেস, সেটাকে আমি দীর্ঘমেয়াদী জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বিচার করা হয়েছে এখানে। নলেজ, এখানে দ্য অ্যাডাল্ট লিটারেসি রেট, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে জনসংখ্যা তার মধ্যে কতজন নিরক্ষর, তার ভিত্তিতে জ্ঞানের এই ব্যাপারটিকে এখানে ধরা হয়। স্ট্যান্ডার্ড অফ লিভিং, আ কম্বিনেশন অফ দি পার্সেন্টেজ অফ পিপল উইদাউট সেফ ড্রিঙ্কিং অফ ওয়াটার, উইদাউট অ্যাক্সেস টু হেলথ কেয়ার, অ্যান্ড দি পার্সেন্টেজ অফ চিলড্রেন আন্ডার 5 হু আর ম্যাল নিউট্রিশনিস্ট। এই যে বিষয়গুলি, ম্যাল নারিশড, এই যে বিষয়গুলি রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাবো, ধরো
স্ট্যান্ডার্ড অফ লিভিং এর যে বিভিন্ন ক্ষেত্রগুলি, যেখানে বলা হচ্ছে যে খাওয়ার মতন করে সুস্থ যে জল, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সেটা কিন্তু নেই। আচ্ছা, উইদাউট অ্যাক্সেস টু হেলথ কেয়ার, স্বাস্থ্যের জন্য যে অ্যাক্সেস গুলি দরকার, যে হাসপাতাল নার্সিং হোম গুলি দরকার, ভালো চিকিৎসক দরকার, ভালো চিকিৎসা ব্যবস্থা দরকার, সেই ব্যবস্থা থেকে তারা বঞ্চিত যদি থাকে। দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন আন্ডার 5 years হু আর ম্যালনারিশড, 5 বছরের নিচে বাচ্চারা যদি অপুষ্টিতে ভুগে, তাহলে ওই ব্যাপারগুলোকে নেওয়া হয়েছে এখানে, নিয়ে এই যে সূত্রটির মাধ্যমে কিন্তু HPI-1 আমরা মেজার করতে পারি। কি করে মেজার করবো? যে HPI-1 হচ্ছে গিয়ে 1/3 ব্র্যাকেটের মধ্যে P1 হচ্ছে কি probability of not surviving to age of 40 to the power 3 plus P2 মানে হচ্ছে গিয়ে adult literacy rates P2 to the power 3 plus P3 to the power 3. P3 means deprivation in standard of living measured, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/3। এই হলো গিয়ে আমার HPI-1 এর সূত্রটি। দেখা যাক একটা এক্সাম্পলের মাধ্যমে কি করে মাপা যায়। Suppose a developing country has the following data: the probability of not surviving to age of 40 is 20%, অর্থাৎ P1. The adult literacy rate is 30%, অর্থাৎ P2, and the deprivation in the standard of living is 25%, means P3. So first we convert this percentage into decimal, দশমিকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা পার্সেন্টেজকে, নিয়ে গেলাম প্রত্যেককে, P1 0.20 দাঁড়ালো, P2 0.30 দাঁড়ালো, P3 0.25 দাঁড়ালো। Now according to the HPI-1 formula, যেটা আমরা ফর্মুলাটা দেখলাম কিছুক্ষণ আগে, we cube each values, প্রত্যেকটা ভ্যালুকে আমরা কিউব করছি, অর্থাৎ টু দি পাওয়ার 3, মানে P1 টু দি পাওয়ার 3 ছিল আগের যে ফর্মুলাটা, একবার যদি আমরা দেখে নিই চট করে আরেকবার, এই যে টু দি পাওয়ার 3 ছিল, P2 টু দি পাওয়ার 3, প্রত্যেকটা কিউব করা হচ্ছে কিন্তু, P3 টু দি পাওয়ার 3। আচ্ছা, এবার এইখানে ঠিক একইভাবে প্রত্যেকটার ভ্যালুকে আমরা কি করছি, প্রত্যেকটা কিউব বের করছি, করে কত পাচ্ছি না 0.015625। নেক্সট উই অ্যাড দিস কিউব ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু যা কিছু আমরা পেয়েছি প্রত্যেককে আমরা যোগ করলাম, যোগ করে কত পাচ্ছি 0.050625। অ্যান্ড এরপরে কি করব, সূত্র অনুযায়ী ডিভাইডেড দ্য সাম বাই 3 গিভিং যে এটা বেরোচ্ছে প্রত্যেকটা, এবং ফাইনালি উই টেক দ্য কিউব রুট অফ দিস রেজাল্টস অ্যাকর্ডিং টু আমাদের ফর্মুলা, করে পাচ্ছি হচ্ছে কি 0.257 ডেসিমেল ভ্যালু, সেটাকে আবার পার্সেন্টেজ ভ্যালুতে যদি কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 25.7%, which indicates that about 25.7% of the population in this country suffers from human poverty, meaning they are deprived in health, education and standard of living. একদম সূত্র অনুযায়ী প্রত্যেকটা ভ্যালুকে আমি সূত্রের মাধ্যমে ফেলে ক্যালকুলেট করব, করে একটা ভ্যালু পাচ্ছি, এবং যেই ভ্যালুটাই পাচ্ছি যদি দশমিকে পাই তাকে পার্সেন্টেজে কনভার্ট করলাম, করে বুঝতে পারছি যে এই ওই যে কান্ট্রিটা যারা আমি মেজার করছি সেই কান্ট্রি, সেই উন্নয়নশীল দেশের একটি রিপ্রেজেন্টেটিভ কান্ট্রি, তার 25.7% পিপল তারা কিনা এই যে বেসিক ব্যাপারগুলি অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিপ্রাইভড হয়ে রয়েছে, ডিপ্রাইভড পপুলেশন তারা। নেক্সট আমরা আসবো হচ্ছে কি HPI-2, অর্থাৎ যেই মেজারমেন্টটা আমাদের ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে মেজার। দিস ভার্সন ওয়াজ অ্যাডজাস্টেড ফর ডেভেলপড কান্ট্রিজ। মেজারমেন্ট গুলি মোটামুটি একই ধরনের, ধরো লংজিভিটি আছে, নলেজ আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে, সোশ্যাল এক্সক্লুশন এটা একটা নতুন, যেটা কিন্তু আগেরটাতে ছিল না। এখানে কি বলা হচ্ছে, আগেরটায় 40 বছর ছিল, এখানে বলছে 60 বছর। নলেজ ডিপ্রিভেশন ফ্রম এফেক্টিভ লিটারেসি অ্যাডাল্টস বিটুইন 16 to 65 years, শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে বলে দিচ্ছে যে এই যে 16 থেকে 65 বছরের মধ্যে যারা এফেক্টিভ এডুকেশন পাচ্ছে না তাদের কথা বলছে। এখানে কিন্তু শুধুমাত্র লিটারেসি রেটের কথা বলছে না, এখানে কিন্তু একটা ওয়ার্ড এসছে এফেক্টিভ, এই কথাটা কিন্তু আগেরটাতে ছিল না। নাও স্ট্যান্ডার্ড অফ লিভিং কি বলছে, ইট ইজ ডিটারমাইন্ড বাই দি লং টার্ম আনএমপ্লয়মেন্ট রেট। Generally, the joblessness is more than 12 months of a working age group is considered in this regard.
স্ট্যান্ডার্ড অফ লিভিং কে ধরা হচ্ছে কিসের ভিত্তিতে ধরা হচ্ছে না, কত যদি আমি দীর্ঘকাল দীর্ঘমেয়াদী যদি আনএমপ্লয়মেন্ট থাকে অর্থাৎ বেকারত্ব থাকে, যেই বেকারত্বতে আমরা দেখতে পাচ্ছি 12 মাসের বেশি কর্মক্ষম জনসংখ্যা তারা বেকার হয়ে বসে আছে, তাদেরকে কিন্তু এই প্যারামিটারে ধরা হবে। সোশ্যাল এক্সক্লুশন মানে সমাজ থেকে বিচ্যুত, অর্থাৎ সমাজের যে মূল ধারা, সমাজের যে একটি নির্দিষ্ট আয় ক্ষমতা তার থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদের কথা এখানে বলা হচ্ছে। নাম্বার অফ পিপল হ্যাভিং ইনকাম লেস দ্যান দি অ্যাভারেজ ইনকাম অফ দি কান্ট্রি, যেটা কিন্তু P4 কিন্তু HPI 1 এ ছিল না, ওখানে 3টে প্যারামিটার ছিল, এখানে কিন্তু একটা এক্সট্রা প্যারামিটার আসলো। কি এক্সট্রা আসলো? 40-এর জায়গায় 60 বছর হয়েছে। এখানে এফেক্টিভ লিটারেসির কথা বলা হয়েছে, কোন এজ গ্রুপটা না 16 থেকে 65 এজ গ্রুপটা। স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে কিন্তু লং টার্ম আনএমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে, যেখানে বলে দেওয়া হচ্ছে 18 বছর থেকে 59 বছর বয়স পর্যন্ত কর্মক্ষম জনসংখ্যা যারা কিনা দীর্ঘ 12 মাসের বেশি জবলেস, বেকার। সোশ্যাল এক্সক্লুশন বলা হচ্ছে যারা কিনা সমাজের যে অ্যাভারেজ ইনকাম তার থেকে পিছিয়ে আছে, এটা কিন্তু নতুন, তাই না? আর সূত্রটা হচ্ছে কি এইটা, ঠিক একই জিনিস, ওখানে 1/3 ছিল, 4টে প্যারামিটার, তাই 1/4, P1 P2 P3 P4 প্রত্যেকটার কিউব বের করবো আমরা, তারপরে টু দি পাওয়ার 1/3। দেখে নিচ্ছি একটা এক্সাম্পলের সাহায্যে। সাপোজ আ ডেভেলপড কান্ট্রি হ্যাজ ফলোইং ডেটা ফর হিউম্যান পপুলেশন। দ্য প্রবাবিলিটি of not surviving 60 is 5%. The adult functional literacy rate is 4%, long-term unemployment 6%, and the population experiencing social exclusion is 10%. তাহলে P1, P2, P3, P4 প্রত্যেকটা পার্সেন্টেজকে আমি ডেসিমেলে নিয়ে আসলাম প্রত্যেকটা পার্সেন্টেজকে। সো অ্যাকর্ডিং টু HPI 2 ফর্মুলা উই কিউব ইচ ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুকে আমি তার কিউব বের করছি এবং সেই মানগুলি ক্রমান্বয়ে আমি পেলাম, সেই মানগুলিকে আমি যোগ করলাম, সেই মানগুলিকে আমি যোগ করছি, যোগ করে পাচ্ছি হচ্ছে গিয়ে একটা ভ্যালু। হ্যাঁ, সেই যে মানগুলিকে যোগ করলাম, যোগ করে পেলাম হচ্ছে গিয়ে 0.001405। 4টে ইন্ডিকেটর ছিল, 4টে প্যারামিটার ছিল, তাকে দিয়ে 4 দিয়ে ভাগ করলাম, করে পাচ্ছি এটা। এবার ফাইনালি উই টেক দি কিউব রুট অফ দিস রেজাল্ট, সূত্র অনুযায়ী কিউব রুট করছি, করে কত পাচ্ছি 0.071। এবার এইটাকে আবার কি করব, পার্সেন্টেজে নিয়ে আসবো, 7.1% আসলো। তার মানে কি, যেই কান্ট্রিটাকে নিয়ে আমি অ্যানালিসিস করছি, যেই উন্নত দেশটিকে নিয়ে আমি অ্যানালিসিস করছি, তার 7.1% অফ পিপল তারা কিনা এই হিউম্যান পভার্টির মধ্যে পড়ছে, যারা ফেসিং ডিপ্রিভেশন ইন দি হেলথ, এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল ইনক্লুশন। তাহলে এই হলো HPI 1 আর HPI 2 এর মেজারমেন্টস। এবার তোমরা অনেক বইতে দেখবে যে MPI দেওয়া আছে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এর কথা বলা আছে, এটাই আমাদের সিলেবাসে কিন্তু নেই, কিন্তু তাও তোমরা একটু দেখে নিও বোঝার স্বার্থে, অনেক পাঠ্য বই তারা দিয়েছে, কারণ এটার অ্যাসপেক্টটা আরো বেশি ব্রডার। এবার এখানে বলা হচ্ছে কি যে 3 ধরনের ডাইমেনশনের কথাও এখানেও বলা হয়েছে, হেলথ, এডুকেশন এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, কিন্তু এগুলোকে অনেকগুলো ইন্ডিকেটরসে ভাগ করা হয়েছে 10 খানার মতো। বলা হচ্ছে যে MPI আইডেন্টিফাইজ আ পারসন অ্যাজ মাল্টি ডাইমেনশনালি পুয়ার। ওই এক গতানুগতিক সংজ্ঞা থেকে বেরিয়ে গতানুগতিক ডাইমেনশন গুলোকে আরো ইন্ডিকেটরসে ভাগ করে একটা পরিসরকে বৃদ্ধি করা হলো, যেখানে বিভিন্ন পরিসরের দিক থেকে চিন্তা করে আমরা বুঝবো যে কতটা দারিদ্র অবস্থা করছে, সেগুলোর কথা এখানে বলা আছে। if they are বলছে যে MPI identifies a person as multidimensionally poor if they are deprived in at least 1/3 of the weighted indicators. Head count ratio তার একটা ফ্যাক্টর, মানে টোটাল সূত্রটা হচ্ছে কি MPI equals to H into A. Head count ratio বলছে percentage of people who are multidimensionally poor. Intensity of poverty সেটা A দিয়ে আমরা সূচিত করছি। Average proportion of deprivation poor people experiences.
এটার মাধ্যমে আমি এমপিআইটা পাচ্ছি। এমপিআইটা জানার জন্য শুধু পড়ো, এটা কিন্তু সঠিকভাবে আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয়। এবার হচ্ছে কি সিগনিফিকেন্স অফ এইচপিআই। কি সিগনিফিকেন্স না, এটা মাল্টি ডাইমেনশনালি আমি পভার্টিকে চিন্তা করছি, শুধুমাত্র অর্থ দিয়ে নয়, নানান ধরনের ইন্ডিকেটর দিয়ে, স্বাস্থ্য, পুষ্টি, স্ট্যান্ডার্ড অফ লিভিং সবকিছু দিয়ে তাকে আমি পরিমাপ করতে পারছি। এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। হাইলাইটস হিউম্যান ডেপ্রিভেশন, অর্থাৎ কতটা এই বঞ্চনা, মানুষের বঞ্চনাকে কিন্তু চরিতার্থ করে বোঝার জন্য আমাদের এই এইচপিআই দরকার। কমপ্লিমেন্টস এইচডিআই, অর্থাৎ এইচডিআই কে কমপ্লিমেন্টস করছে, মানে এইচডিআই এর যে জায়গাগুলো ধরা হয়নি এইচডিআই এর মাধ্যমে, সেটি কিন্তু এইচপিআই এর মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারছি। এবং যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কি দুয়ের মেলবন্ধনে কিন্তু মানব উন্নয়নকে আরো নতুন করে নতুন ভাবে দেখা যেতে পারছে। গাইডস পলিসি মেকিং, এইচডিআই এর মতো এইচপিআই কিন্তু এই যে বঞ্চনার কে কমানো, সামাজিক বঞ্চনাকে কমানো, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কে বৃদ্ধি করা, এই ক্ষেত্রে যে ধরনের পলিসিগুলি প্রযুক্ত হয় তাকে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে গাইড করতে পারে। রিফ্লেক্টস কোয়ালিটি অফ লাইফ, প্রমোটস পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট এন্ড আইডেন্টিফাইস ভালনারেবল গ্রুপস। ভালনারেবল গ্রুপস, যারা পিছিয়ে পড়া, সমাজের মূল স্রোত থেকে, মূল ধারা থেকে তাদেরকে চিহ্নিত করা যায়। এই প্রত্যেক কটা কাজই কিন্তু এইচপিআই, এটা কিন্তু পিপল ওরিয়েন্টেড, এবং যেটি কিনা মানুষের কোয়ালিটি অফ লাইফকে নিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু চিন্তা ভাবনা করছে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপরে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে লিমিটেশন। হ্যাঁ, এইচপিআরও লিমিটেশন রয়েছে, কারণ তারও কিছু লিমিটেড ডাইমেনশন রয়েছে। এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, যেখানে জেন্ডার ইনইকুয়ালিটি থাকতে পারে, সিকিউরিটি থাকতে পারে, হ্যাঁ, এমপাওয়ারমেন্ট থাকতে পারে। এইগুলো তো বর্তমানের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলোকে এর মধ্যে কিন্তু ধরা হয় না, না এইচপিআই তে ধরা হয়েছে না এইচডিআই তে ধরা হয়েছে। হাইডস ইন্টারনাল ইনইকুয়ালিটিস, একটা সিঙ্গেল ইন্ডেক্স মেম ডিফারেন্স বিটুইন রিজিয়নস, জেন্ডার্স অ্যান্ড সোশ্যাল গ্রুপস, কিন্তু অনেক কিছু এর মধ্যে লুক্কায়িত হয়েছে, যেগুলো কিন্তু এর বাইরে আসছে না। ডেটার কিছু লিমিটেশন আছে, ডেটার কিছু বায়াসনেস থাকতে পারে। হ্যাঁ, এটা আউটকামের উপরই ফোকাস করছে শুধুমাত্র। ডিফারেন্ট ফর্মুলাস রয়েছে এইচপিআই এবং এইচপিআই 2 এর ক্ষেত্রে, যেটা একটা জটিল পরিস্থিতি তৈরি করছে আলাদা আলাদা দেশের, কি ভাবতে গেলে আর কি। ডাজন্ট শো দ্য সিভিরিটি অফ দি পভার্টি, মানে কতটা বিপজ্জনক বা কতটা আশঙ্কাজনক হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে কোনো ধরনের তথ্য তুলে দিচ্ছে না। স্ট্যাটিক মেজার্স রিপ্রেজেন্টস one time period and fails to capture long term poverty trends and sudden changes. কোন একটি সময়কাল, কোন একটি পার্টিকুলার সময়কার চেঞ্জেস গুলোকে ধরতে পারছে, কিন্তু লং টার্ম চেঞ্জেস কিন্তু ধরতে পারছে না। এরপর আমরা আসবো হচ্ছে কি কম্পারিজন বিটুইন এইচডিআই এন্ড এইচপিআই। এবার এইচডিআই এবং এইচপিআই এর যদি কম্পারিজন আসে, তাহলে আমরা বলবো কি যে এইচপিআই মেজার্স ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্ট, এইচপিআই কি করছে, হিউম্যান পভার্টি অ্যান্ড ডিপ্রিভেশনকে তুলে ধরছে। এর ফোকাস এরিয়া হচ্ছে কি ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্টস করা, এর ফোকাস এরিয়া হচ্ছে কি বেসিক ডিপ্রিভেশন, মানে ওই যে বঞ্চনা। এর ক্ষেত্রে যখনই আমার ভ্যালু হাই তত হচ্ছে কি বেটার, এর ক্ষেত্রে যত ভ্যালু হাই তত হচ্ছে গিয়ে ওয়ার্স কন্ডিশন। অর্থাৎ এইচডিআই এর ভ্যালু যদি বাড়ে তার মানে কি সেটি উন্নত দেশকে চিহ্নিত করছে, এইচপিআই এর ভ্যালু যদি বাড়ে তার মানে সে অত্যন্ত উন্নত দেশকে আমাদের সামনে তুলে ধরছে। এর এরিয়া হেলথ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এর এরিয়া হচ্ছে লংজিভিটি, নলেজ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। আচ্ছা, এর যে ইন্ডিকেটরস, লাইফ এক্সপেক্টেন্সি, স্কুলিং আর জিএনআই, এর ক্ষেত্রে সার্ভাইভাল, লিটারেসি, ল্যাক অফ বেসিক সার্ভিসেস, এইগুলো হচ্ছে গিয়ে তার কিছু পার্থক্য। তোমাদের তো এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, মূলত 2 এবং 3 এর প্রশ্ন আসবে। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আশা করা যায় তোমরা এই ধরনের প্রশ্নগুলি কিন্তু করতে পারো। ঠিক আছে, তাহলে এইচপিআই থেকে এইচপিআই এর সংজ্ঞা, এইচপিআই পদ্ধতি কি করে বের করব আমরা, এইচপিআই এর গুরুত্ব, এইচপিআই এর লিমিটেশন আর এইচডিআই এর সাথে এইচপিআই এর পার্থক্য, এইগুলো হচ্ছে গিয়ে মূলত প্রশ্ন। আচ্ছা, এবার এই দুটো তো মেজারমেন্টস হয়ে গেল, এরপর আমরা আসবো হচ্ছে গিয়ে হিউম্যান ডেভেলপমেন্টের আমাদের সিলেবাস অনুযায়ী যে দুটো অ্যাপ্রোচ রয়েছে তার সম্পর্কে বলতে। এবার আমরা
জেনে নেব হচ্ছে গিয়ে আমাদের সিলেবাস অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্টের দুটি অ্যাপ্রোচের, একটা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, একটা হচ্ছে গিয়ে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। ওয়েলফেয়ার অ্যাপ্রোচটা কি? ওয়েলফেয়ার অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে যেখানে যেই হিউম্যান ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে মানুষের কল্যাণটাকেই মূল লক্ষ্য ধরা হয়ে থাকে। রাষ্ট্র, সরকার, দেশের স্বেচ্ছাসেবক সংস্থা, তারা বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে কল্যাণমুখী কিছু প্রসেস তারা গ্রহণ করে এবং মানুষের কল্যাণে, মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে থাকে। এটি হচ্ছে গিয়ে আমাদের কল্যাণমূলক অ্যাপ্রোচ বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। এবার এই যে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, এই ওয়েলফেয়ার অ্যাপ্রোচের কিছু ফোকাস এরিয়া সম্পর্কে আমরা বুঝবো। চারটে প্রশ্ন। একটা হচ্ছে কি কাদের কল্যাণ আমি করছি? কাদের কল্যাণ আমি করছি? যারা পিছিয়ে পড়েছে, হয়তো হতে পারে দুস্থ মানুষ, হতে পারে হ্যাঁ ডিফারেন্টলি এবল পার্সোনাল হতে পারে, হ্যাঁ ধরো মাইগ্রেন্টস হতে পারে, মাইনরিটিস হতে পারে। এরা হচ্ছে গিয়ে আমার প্রশ্নের জবাব। হোয়াট, কি করব? মানে ধরো কি ধরনের আমি কল্যাণ আমি করছি। হেলথ কেয়ারে কল্যাণ করতে পারি, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, পরিষেবা খাতে। এই খাতগুলো হচ্ছে গিয়ে কি এর ফেয়ার। কোথায় কোথায় কল্যাণটা হচ্ছে? ধরো দুর্গম পাহাড়ি অঞ্চল, বিস্তীর্ণ মরু অঞ্চল, দুর্ভিক্ষের অঞ্চল, খরা প্রবণ অঞ্চল, ভূমিকম্প প্রবণ অঞ্চল, এই ধরনের অঞ্চলগুলিতে গিয়ে কিন্তু আমি কল্যাণমূলক কাজ করতে পারি, যেটি কিনা আমার হোয়ার এর অ্যান্সার। হাউ, কিভাবে করব? প্রথমে প্রবলেমটাকে মার্ক করে পরিকল্পনা, পরিকল্পনার পরে পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ জোগাড়, অর্থ জোগাড়ের পরে ঠিকঠাক করে এটিকে কি করা, প্রেজেন্টেশন করা, অর্থাৎ এটিকে বাস্তবায়িত করার দিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই যে উত্তরগুলি, সেটা হচ্ছে কি হাউ এর উত্তর। এই চারটে দিক ভাবলে তুমি কিন্তু কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিটাকে খুব ইজিলি ধরতে পারছো। অ্যাসপেক্ট কি? সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। আগে আমি ইকুইটি নিয়ে অনেক কিছু তোমাদেরকে বলেছি। সামাজিক জাস্টিস, অর্থাৎ হচ্ছে গিয়ে সমাজে প্রত্যেকটি স্তরে যাতে ঠিকঠাক করে সঠিকভাবে জাস্টিস পায় সেটা দেখতে হবে। ক্রিটিক অফ পজিটিভিজম, শুধুমাত্র কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ নয়, শুধুমাত্র তথ্য ভিত্তিক ব্যাপারটা নয়, তথ্যের বাইরেও একটা গুণগত দিক আছে, সেটিকে ধরার কথা বলা হচ্ছে। হিউম্যান এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এবং পলিসি রিলেভেন্সের কথা বলা হচ্ছে। কি ধরনের এক্সপিরিয়েন্সের দিকে আমি যাচ্ছি? মানে ফোকাস অন লাইফ রিয়ালিটি, সাফারিং, কন্ডিশন অফ ডিসঅ্যাডভান্টেজ অফ মার্জিনালাইজড গ্রুপ। অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে, যারা মার্জিনালাইজড গ্রুপ, যারা পিছিয়ে পড়া মানুষ, একদম বাস্তবের নিরিখে সঠিক পলিসি গ্রহণ করে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিভিন্ন সরকারের মাধ্যমে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে নানান ধরনের ভর্তুকি ভাতা যেগুলি আমরা পেয়েছি বা যেগুলি দেওয়া হচ্ছে, যেগুলি আগামী দিনে দেওয়া হবে, তা কিন্তু মূলত আমরা জানি যে কল্যাণমূলক অ্যাপ্রোচের মধ্যেই কিন্তু তারা পড়ছে আর কি। এরপরে ক্যারেক্টারিস্টিক্স, স্টেট ড্রিভেন পলিসি, প্রভিশন অফ বেসিক নিডস, মানুষের বেসিক নিডস গুলোকে ঠিকঠাক করে রাখা, সেটা হচ্ছে প্রভিশন করে রাখা। রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, সমাজের পুনর্বন্টন, মানে সম্পদের পুনর্বন্টন করা, যাতে কিনা প্রত্যেকে কিছু না কিছু সম্পদের আয়ত্ত করতে পারে, অর্থাৎ সম্পদ যেন কোনো একটি পার্টিকুলার পয়েন্টে কুক্ষিগত না হয়। টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচের দিকে নামে, অর্থাৎ একদম পরিকল্পনা বিদদের হাত ধরে, সরকারের হাত ধরে আস্তে আস্তে জনসাধারণের মাঝে এটি আসে। পিপলস আর সিন অ্যাজ প্যাসিভ রিসিভার্স, নট অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। যাদের জন্য কল্যাণ করা হচ্ছে তারা কিন্তু অ্যাক্টিভ নয়, তারা হচ্ছে কি প্যাসিভ। যারা কল্যাণব্রত কাজে নিজেকে নিয়োজিত করছে, অর্থাৎ সেই সরকার, সেই স্বেচ্ছাসেবী সংস্থা, তারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ। ঠিক আছে, তাই বলা হচ্ছে উপর থেকে নিচে নামার যে পদ্ধতি, অর্থাৎ টপ ডাউন পদ্ধতি। শর্ট টার্ম রিলিফ ওরিয়েন্টেড, বন্যা হয়েছে ত্রাণ দিয়ে আসলাম কল্যাণের জন্য, দুর্ভিক্ষ হয়েছে সেখানে ফসল কিছু দেওয়া হলো ধর্মার, জলের সংকট, জল সরবরাহ করা হচ্ছে। তার মানে কি একটা শর্ট টার্ম রিলিফ ওরিয়েন্টেড। আউটকাম ফোকাস, কি ধরনের আউটকাম আসছে সেই দিকে দেখা যাচ্ছে। গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন ইকোনমি, এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় অবশ্যই এই কল্যাণমূলক কাজে দেখা গেছে যে সরকারের কিন্তু একটা
প্রমিনেন্ট ইন্টারভেনশন দেখতে পাবো। অর্থাৎ সরকারের যে উপস্থিতি, সরকারের যে মাধ্যমে যে চালনা পদ্ধতি, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে সিগনিফিকেন্স, রিফ্লেকশন অফ হিউম্যান ভ্যালু, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, সাস্টেনেবল ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোশ্যাল স্টেবিলিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা ওয়েলফেয়ারের মাধ্যমে যেখানে ধনী দরিদ্রের মধ্যে প্রচুর বিচ্যুতি, সেখানে কিছুটা তার তফাৎ কমিয়ে দেওয়া, শিক্ষার আলোতে নিয়ে আসা, স্বাস্থ্য ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে অনেক বেশি অর্থ দেওয়া যাতে মানুষ খুব সহজে স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। ফলে কি একটা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা কিন্তু এর মাধ্যমে করা হয়। রেসপন্সিবিলিটি অফ দি স্টেট, স্টেটের উপরে কিন্তু দায়িত্ব খুব বেশি থাকে। স্টেট মানে কিন্তু শুধু রাজ্য এখানে বোঝাচ্ছি না, বোঝাচ্ছি কিন্তু একটা দেশকেও, অর্থাৎ দেশের তার দশের প্রতি একটা দায়িত্ববোধ থেকে তার কল্যাণের কাজে তাকে নিয়োজিত করছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এম্পাওয়ারমেন্ট অফ ভালনারেবল গ্রুপস, যারা পিছিয়ে পড়া মানুষ, মার্জিনালাইজড, তাদেরকে এম্পাওয়ারমেন্ট, তাদের ক্ষমতায়ন করা কল্যাণের মাধ্যমে, এটা কিন্তু এই অ্যাপ্রোচের একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও পভার্টি রিডাকশন, দারিদ্র্য দূরীকরণ এর মধ্যে অন্তর্গত রয়েছে। নেক্সট আসছে হচ্ছে ক্রিটিসিজম, ওভার ডিপেন্ডেন্স অন দি স্টেট, সরকারের উপর অনেক বেশি নির্ভর থাকা, কখন সরকার কল্যাণমূলক কাজে করবে, কখন সেই কল্যাণের ফল আমরা পাবো, অর্থাৎ সরকারের উপরে ডিপেন্ডেন্সটা বেশি। নন পার্টিসিপেশন মানে আমি বা জনসাধারণ কিন্তু এর মধ্যে পার্টিসিপেট করছে না, তারা কিন্তু বাইরে রয়েছে। কারা? তারা কিন্তু অ্যাক্টিভ না, তারা কিন্তু প্যাসিভ। শর্ট টার্ম, আগে ওটা বলেছি যে শর্ট টার্ম মানে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, খুব তাৎক্ষণিক এই ধরনের যে কল্যাণ, সেটা কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে। ব্যুরোক্রেসি, ইনএফিসিয়েন্সি এগুলো রয়েছে। ধরো সবকিছুই যদি সরকারের কন্ট্রোলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বায়াসনেস কাজ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু করাপশন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ডিলে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মিসম্যানেজমেন্ট হতে পারে। আচ্ছা, ইউনিফর্ম পলিসি, সবার জন্য এক পলিসি, সরকার সবার জন্য কল্যাণমূলক কাজ করছে, ফলে যার হয়তো ওই পার্টিকুলার কল্যাণের পদ্ধতিটি না হলেও তার চলতো, অন্য একটি কল্যাণ দরকার ছিল, সে কিন্তু সেই কল্যাণটা পাবে না, বরং তার কাছে এটি উপরি পাওনা হয়ে থাকবে। আর অবশ্যই ফিনান্সিয়াল বার্ডেন অফ দি স্টেট, ভর্তুকি দেওয়া, ভাতা দেওয়া, নানান ধরনের ঋণ মুকুব করা, এইসবের পেছনে রাজ্যের, দেশের সরকারের, রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের যে কোষাগারে কিন্তু একটা টান পড়ে বা পড়াটাই স্বাভাবিক, কারণ সে এটি কিন্তু কল্যাণের জন্য অর্থটি প্রদান করছে। ফলে এগুলো হচ্ছে গিয়ে তার ক্রিটিসিজম বা সমালোচনা। এরপরে আসবো হচ্ছে গিয়ে আমাদের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাপারটা হলো গিয়ে, ধরো এই যে উন্নয়ন, আর্থিক উন্নয়ন হলেই তো মানুষের যে মানব উন্নয়ন হচ্ছে তা তো নয়। মানুষ তার চাহিদা সম্প্রসারণ করতে পারছে কিনা, সে তার সঠিক মর্যাদা সম্পন্ন একটি লাইফ লিড করতে পারছে কিনা, তার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা, সেই রাস্তাটা খুলছে কিনা, তার সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কিনা, সে তার প্রয়োজন মতো, সে তার জীবনকে যেভাবে দেখছে সেরকম জীবন সে পাচ্ছে কিনা, এই সবটা কিন্তু নতুন করে আমাদেরকে ভাবিয়েছিল। সেই ক্ষেত্রে আস্তে আস্তে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের দিকে কিন্তু মানুষজনের ঝোঁক এই প্রশ্নগুলো থেকে এসছে। অমর্ত্য সেন এর কিন্তু পথপ্রদর্শক ছিলেন। তার পথপ্রদর্শক ছিলেন আরো দুজন লোক, একজন হচ্ছে গিয়ে অ্যাডাম স্মিথ, আর একজন হচ্ছে গিয়ে কার্ল মার্কস। স্মিথ বলছে যে একটা শ্রমিক, সে যদি সেই সমাজের যে পোশাক তা যদি না পরিধান করে, তাহলে সে কিন্তু তার বাইরে বা সমাজের মধ্যে কিন্তু কোনো চাকরি পাবে না। শ্রমিকের লাইফটাকে লিড করার জন্য তার পোশাকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকাটা নয়, মর্যাদার সাথে বেঁচে থাকা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। অ্যাডাম স্মিথ কখনোই অর্থনীতি আর নৈতিক দিককে আলাদা করে দেখেননি। তিনি বারবার বলেছেন অর্থনীতির মধ্যে কিন্তু একটা নৈতিকতা আছে, একটা মোরাল অব্লিগেশন আছে যে মানুষের উন্নতি সাধন করা, এবং সেই ক্ষেত্রে তার কার্যক্ষমতা, তার সক্ষমতাকে বৃদ্ধির কথা কিন্তু তিনি বারবার তার বিভিন্ন ধরনের বইতে তিনি কিন্তু বলেছেন, লেকচারে বলেছেন। অন্যদিকে কার্ল মার্কস বলছেন যে একটা মানুষ
একটি শ্রমিক যখন তার জীবনের সর্বাঙ্গীন যে উন্নতি সাধন করতে পারে, তার সামর্থ্যকে সর্বোচ্চ মাত্রায় চরিতার্থ করতে পারে, কেবলমাত্র একজন শ্রমিক হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবেও, তখনই সে তার প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক। অনেক সম্পদ পেয়েও কিন্তু আমি যে আমার স্বাধীনতা প্রয়োগ করতে পারছি তা কিন্তু নয়, সেই রাস্তাগুলি কিন্তু ওপেন আপ হবে না। সুতরাং সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রসেস আমাদের ক্ষেত্রে। The capability approach developed by Nobel laureate Amartya Sen is a framework of understanding human development that goes beyond economic growth and income. যে বলেছি, অর্থ আর অর্থনৈতিক উন্নতি সাধনই কিন্তু একমাত্র বিষয় নয় মানব উন্নয়নের ক্ষেত্রে। Instead of measuring development only by resource or money, this approach emphasizes what people are actually able to do and to be, in other words, their capabilities. কি হতে পারি আর কি হয়েছি, কি হতে পেরেছে, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ক্ষেত্রে। শুধুমাত্র ওয়েলথ, শুধুমাত্র মানি, সেটা কিন্তু প্যারামিটার কখনোই হতে পারে না। একটা মিনিংফুল লাইফের এটি খুব ছোট্ট একটি বিষয়। মিনিংফুল লাইফ আরো অনেক অনেক বড়। কি বলা হচ্ছে যে কোর ফিচার্স এর মধ্যে ব্যাপারটা হচ্ছে কি ফোকাস অন পিপল, নট জাস্ট দ্য ইকোনমি, এমফাসিস অন কোয়ালিটি অফ লাইফ, নট ইন কোয়ান্টিটি, রিকগনিশন অফ ডাইভার্সিটি এন্ড রোল অফ এজেন্সি, এই বিষয়গুলোকে কিন্তু মূলত ফোকাস করা হচ্ছে। এইগুলো হচ্ছে তার কোর ফিচার্স এর মধ্যে আমরা যাচ্ছি। এবার দেখো, তিনটে বিষয় আছে কোর কনসেপ্ট অফ অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। তার মধ্যে একটা হচ্ছে কি ফাংশনিং, একটা হচ্ছে ক্যাপাবিলিটিস, একটা হচ্ছে কি ফ্রিডম। এবার এই তিনটে জিনিস সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ফাংশনিং, এটা হচ্ছে কি আমি অর্জন করেছি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টস অফ আ পারসন, হোয়াট দে ম্যানেজ টু ডু অর টু বি ইন লাইফ। কি অর্জন করেছে সেটাই হচ্ছে কি তার এই কার্যক্ষমতা, কার্য সম্পাদন করার ক্ষমতা। খুব স্বাভাবিক অর্থে আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকার জন্য আমাকে খাবার গ্রহণ করতে হবে, সঠিকভাবে পোশাক পরিচ্ছদ পরা, নিজের স্বাস্থ্য সুরক্ষা করা, এই জিনিসগুলি করতে হচ্ছে। এটা এক ধরনের বেঁচে থাকা। আবার এই বেঁচে থাকাকে যদি আর একটু ভালো করতে চাই, এইবার আমরা আসবো কোর কনসেপ্ট অফ অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, যেখানে তিনটে কনসেপ্টের কথা বলা আছে। একটা হচ্ছে কি কার্যক্ষমতা, একটা হচ্ছে ক্যাপাবিলিটিস বা সক্ষমতা, একটা হচ্ছে কি ফ্রিডম বা স্বাধীনতা। কার্যক্ষমতা হচ্ছে কি অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টস অফ এ পারসন, হোয়াট দে ম্যানেজ টু ডু অর বি ইন রিয়েল লাইফ রিফ্লেক্টস রিয়েল লিভিং কন্ডিশন। অর্থাৎ আমি যা কিছু অর্জন করেছি, আমি যা কিছু করতে পেরেছি, সেটাই হচ্ছে গিয়ে আমার কার্যক্ষমতা, কার্য সম্পাদন করার ক্ষমতা। এই কার্যক্ষমতার মধ্যে যেগুলো যেগুলো পড়ে, মানে ধরো আমার এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকার জন্য আমাকে খাদ্য গ্রহণ করতে হবে, আমাকে আমার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এইগুলো হচ্ছে কি আমার কার্যক্রম। আর যদি আমি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, তাহলে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাকে আমার রাজনৈতিক অধিকার সম্পর্কে সতত জাগ্রত থাকতে হবে। তাহলে এই যে দুটো বিষয়, এই যে মৌলিক আর জটিল কার্যক্ষমতার কথা আমি বললাম, এই দুয়ের মাধ্যমেই কিন্তু আমার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে, বা আমার আমার মানসিক স্তরের উন্নতি, শারীরিক বিকাশ ঘটতে পারে, আমার চিন্তা ভাবনার সম্প্রসারণ হতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এরপর বলছি সক্ষমতা বা ক্যাপাবিলিটিস কি। এই যে ফাংশনিং বা কার্যক্ষমতা, তাকে সুনিশ্চিত করার জন্য যে সুযোগ, সেটি হচ্ছে কি ক্যাপাবিলিটিস বা সক্ষমতা। অর্থাৎ এটা কি রিয়েল অপরচুনিটিস অর ফ্রিডমস freedoms a person has to achieve various functioning represents the range of choice available. আমার ধরো আমি একটা সুস্থ মানুষ, আমি শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা অর্জন করতে পারি। তার শিক্ষা অর্জনের জন্য যদি আমার লোকালয়ে অসংখ্য স্কুল থাকে, অসংখ্য কলেজ থাকে, অসংখ্য বিশ্ববিদ্যালয় থাকে, তাহলে আমার সেই যে ফাংশনিং যে অ্যাপটিটিউডটা, সেটা কিন্তু চরিতার্থ হতে পারে, সেটা কিন্তু সুনিশ্চিত হতে পারে। আর যদি এগুলো কিছুই না থাকে, তাহলে আমার ফাংশনিং বা আমার কার্যক্ষমতা
সেটি সুনিশ্চিত হতেও পারবে না। অ্যাজ সিম্পল এজ দ্যাট। নেক্সট হচ্ছে কি আমার ফ্রিডম। ফ্রিডম হচ্ছে কি এই যে এত ধরনের চয়েস রয়েছে আমার সামনে কোন একটি প্রেক্ষিতের জন্য, কোন একটি ফাংশনিং এর জন্য, এই যে এত ধরনের যে সক্ষমতা আমার সামনে রয়েছে, এত ধরনের যে সেট অফ চয়েসেস রয়েছে, এইখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কোনো একটিকে বাছবো, তার জন্য যে স্বাধীনতা আমার থাকা প্রয়োজন সেটির কথা এখানে বলা হয়েছে। অ্যাবিলিটি টু চয়েস from a set of capabilities and live a life one values both the means and the end of the development. এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার মধ্যে সোশ্যাল ফ্রিডম, ইকোনমিক ফ্রিডম, পলিটিক্যাল ফ্রিডম, পার্সোনাল ফ্রিডম এগুলো রয়েছে। বিভিন্ন দিকের স্বাধীনতার কথা বলা হচ্ছে। সেই স্বাধীনতা, যেই স্বাধীনতা কিনা আমার সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারবে, যে স্বাধীনতা যা কিনা আমার সামর্থ্যের সামগ্রিক বিকাশ বা সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারবে, শ্রমিক হিসাবে নয়, মানুষ হিসাবেও বটে। তাহলে এই হলো গিয়ে আমার বেসিক কতগুলি জিনিস। একটা সিম্পল এক্সপ্লেনেশনের ক্ষেত্রে দেখো, ফাংশনের ক্ষেত্রে বলা আছে হোয়াট আ পারসন অ্যাকচুয়ালি অ্যাচিভস। ক্যাপাবিলিটিস এর ক্ষেত্রে বলা আছে হোয়াট আ পারসন ক্যান পোটেনশিয়ালি ডু অর বিকাম, কি সে হতে পারে, তার কি কি হওয়ার সম্ভাবনা আছে। ফ্রিডম বলছে দ্য পাওয়ার টু চুজ অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু ওয়ানস ভ্যালুস, নিজের মূল্যবোধ, নিজের চরিত্র, নিজের মানসিক যেই স্তর সেই অনুযায়ী আমি কোন একটিকে চুজ করব, আমি কোন একটিকে গ্রহণ করব, সেই সিদ্ধান্ত, সেই গ্রহণের সিদ্ধান্ত আমাকে আমার ফ্রিডম এনে দেবে। বিভিন্ন স্তরের ফ্রিডম, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আমার ব্যক্তিগত ফ্রিডম, আমার ব্যক্তিগত স্বাধীনতা। নেক্সট আমরা আসবো হচ্ছে গিয়ে এর সিগনিফিকেন্সের ক্ষেত্রে। এটা অবশ্যই পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট, এমফাসিস ফ্রিডম অ্যান্ড চয়েসেস, পুরোটাই যে মানব জাতি ওরিয়েন্টেড। এখানে মানুষকে একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ধরা হয়েছে। এখানে স্টেটের হাতে, রাজ্যের হাতে পুরো ব্যাপারটাকে ফেলে দেওয়া হয়নি। এটা এইচডিআই কে অনেক অংশে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা আমাদের ক্ষমতায়ন দিতে পারে, এটি আমাদের লং টার্ম হিউম্যান ডেভেলপমেন্টের আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার, বুঝতে সুবিধা করতে পারে আমাদেরকে। ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করছে। হোলিস্টিক মেজারমেন্ট অফ ডেভেলপমেন্ট, বিভিন্ন দিকের, অর্থাৎ একটি সামগ্রিক ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নতির কথা এখানে বলেছে। কোন কোন দিক দেখো, ইনক্লুডস হেলথ, এডুকেশন, সোশ্যাল পার্টিসিপেশন অ্যান্ড পার্সোনাল এজেন্সি, নট জাস্ট রিসোর্সেস। এই হলো গিয়ে এর গুরুত্বপূর্ণ দিক বা সিগনিফিকেন্স বা তাৎপর্য। হ্যাঁ, এবার হচ্ছে কি লিমিটেশন। লিমিটেশনও কিছু না কিছু আছে। বিমূর্ত ধারণা তো, এটা ডিফিকাল্ট টু মেজার, প্রচন্ড ডেটা ইন্টেন্সিভ, হিউজ অ্যামাউন্টের তথ্য কেন্দ্রিক এই অ্যাপ্রোচ। সেই তথ্যকে তুলে ধরা, তথ্যকে বিশ্লেষণ করা, তথ্যকে জোগাড় করার রাস্তা কিন্তু খুব সহজ নয়। সাবজেক্টিভিটি অফ চয়েস, এই যে চয়েসের কথা বলা হচ্ছে, পিপলস এর যে ভ্যালুর কথা বলা হচ্ছে, এই যে আমি চুজ করবো, যে আমাকে ফ্রিডম দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, আমার যদি সেই মানে শিক্ষা না থাকে, আমার যদি সেই ধরনের মানসিক উন্নতি বা অগ্রগতি না থাকে, তাহলে আমি তো সঠিক ভ্যালুটার মাধ্যমে আমার প্রয়োজন মতো চয়েস নাও করতে পারি। একজন মানুষ তো সে তার শিক্ষা অনুযায়ী বলতেই পারে যে না, আমি চুরি ডাকাতি রাহাজানি করবো, এটাই আমার চয়েস। তাহলে সেটা তো আমার কখনোই উন্নতির পথকে সুগম করবে না, তাই না? তাহলে এটা হচ্ছে কি ব্যাপার, ফোকাসেস অন ইন্ডিভিজুয়ালস, এবং এই ইন্ডিভিজুয়ালের দিকে ফোকাস করছে, তার জন্য যে সিস্টেমেটিক যে স্ট্রাকচার, তাকে কিন্তু এই অগ্রাহ্য হচ্ছে। ফলে এটাও কিন্তু একটা লিমিটেশন। ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, মূলত তো কোয়ালিটেটিভ ডেটা নিয়ে কাজ, যে কাজগুলি পরিমাণগত কাজ হয় না, গুণগত মান উন্নয়নের কাজ হয়, তার কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব সহজ নয়। এটা বেশ ডিফিকাল্ট প্রসেস, ডিফিকাল্ট টু ট্রান্সলেট কোয়ালিটেটিভ ক্যাপাবিলিটিস ইনটু কনক্রিট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস। এটা খুব জটিল একটা ব্যাপার হয়ে যায়, যেহেতু বিমূর্ততা এর মধ্যে লুকিয়ে আছে। এবার চট করে আমরা দেখবো হচ্ছে কি, যে দুটো অ্যাপ্রোচ আমরা পড়লাম, তার কিছু তুল্যমূল্য আলোচনা আমরা একবার করে নিতে পারি। যে ফোকাস করছে কি না, এক্সপ্যান্ডস পিপলস রিয়েল ফ্রিডমস, চয়েসেস, ক্যাপাবিলিটিস টু লিভ দ্য লাইফ দে ভ্যালু। এটা হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ক্ষেত্রে। আর ওয়েলফেয়ার অ্যাপ্রোচ কি করছে, গুড সার্ভিস, মানে পরিষেবা দিচ্ছে, হয়তো
হয়তো নানান ধরনের সম্পদ দিচ্ছে, হ্যাঁ ধরো সাইকেল দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, নানান ধরনের ভাতা দেওয়া হচ্ছে, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য সরকার কিছু না কিছু করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আগেও পড়েছি যে পিপলসরা বা মানুষজন, দেশের রাজ্যের মানুষ, তারা কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট নন, কিন্তু এই অ্যাপ্রোচের ক্ষেত্রে, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ক্ষেত্রে তারা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। আচ্ছা, এই অ্যাপ্রোচটা অর্থাৎ ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কিন্তু ফাংশনিং এবং ক্যাপাবিলিটি অর্থাৎ সক্ষমতা এবং কার্যক্ষমতার উপর ডিপেন্ড করছে, কিন্তু এইটা শুধুমাত্র কিন্তু ওয়েলফেয়ার আউটকামস এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ কল্যাণমূলক বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে। অবশ্যই লং টার্ম এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু লং টার্মের নয়, তাৎক্ষণিক শর্ট টার্ম, ফলে এর লংজিবিলিটির দিকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা লং টার্ম বা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং সুস্থায়ী যে উন্নয়ন সেটি কিন্তু মূলত এই অমর্ত্য সেনের যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ তার সঙ্গে জড়িত, এই ক্ষেত্রে কিন্তু জড়িত নয়, কারণ এটি স্বল্প মেয়াদী একটি অ্যাপ্রোচ। recognizes individual differences in needs, values and social context. আগেই পড়েছিলাম যে ব্যক্তি ভিত্তিতে, অর্থাৎ ব্যক্তিতে ব্যক্তিতে যে ভ্যালুর পার্থক্য, যে নিডস এর পার্থক্য, যে সামর্থ্যের পার্থক্য, সেটিকে কিন্তু এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বলে, কিন্তু ওয়েলফেয়ার অ্যাপ্রোচ কিন্তু সবার জন্য সমানভাবে কল্যাণের পথকে অবারিত করে। এইটা কিন্তু এই পার্থক্যের মধ্যে অন্যতম। তাহলে এই যে অ্যাপ্রোচেস গুলি আমরা পড়লাম, সেখানে আমাদের কি কি জানতে হয় পরীক্ষার জন্য, যে দুটো অ্যাপ্রোচ কাকে বলে, মূল বক্তব্য কি, ওয়েলফেয়ার অ্যাপ্রোচের বৈশিষ্ট্য কি, ওয়েলফেয়ার অ্যাপ্রোচের সীমাবদ্ধতা কি, গুরুত্ব কি, আর ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ তার মূল বক্তব্য কি জানতে হবে, তিনটি যে ফ্যাক্টর অর্থাৎ কার্যক্ষমতা, সক্ষমতা আর স্বাধীনতা, এই তিনটে সম্পর্কে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, লিমিটেশন পড়তে হবে, ইম্পর্টেন্স পড়তে হবে, এবং সবশেষে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ আর ওয়েলফেয়ার অ্যাপ্রোচের মধ্যে কিন্তু এই যে তুল্যমূল্য বিচার, এই যে পার্থক্য, এটা কিন্তু আমাদেরকে ভালো করে 3 নম্বরের মতন করে রেডি করতে হবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি আগেও বলেছি যে মূলত 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসে। খুব থিওরিটিক্যাল চ্যাপ্টার এটি নয়, মেজারমেন্টস গুলি তোমাকে দেখতে হচ্ছে, কি করে মেজারমেন্টস করব সেগুলোকে বুঝতে হচ্ছে, এবং এই যে অ্যাপ্রোচেস গুলি, মানব উন্নয়ন তো বর্তমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, ফলে পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়ে এটি। নিজেকে বোঝার জন্য, বাস্তবকে বোঝার জন্য, ভবিষ্যৎকে বোঝার চেষ্টা করার জন্য তোমায় কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে, বুঝে পড়তে হবে, এবং ধারণাগুলোকে ক্লিয়ার রাখতে হবে। সবটাই তো পরীক্ষা নয়, পরীক্ষার বাইরেও যে জগৎ, পরীক্ষার বাইরেও যে আমাদের জীবন, সেইটার ক্ষেত্রে কিন্তু যদি সঠিকভাবে আমাদের চলতে হয়, বুঝতে হয় নিজেকে, দেশকে এবং 10 জনকে, তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই হিউম্যান ডেভেলপমেন্ট পড়তে হবে, এবং অবশ্যই নিজেদের জীবনকে এমন করে গড়ে তোলো যাতে একটা মিনিংফুল লাইফ লিড করতে পারো। অর্থকেন্দ্রিকতা নয়, সামগ্রিকতা দরকার, যেখানে বিচার বুদ্ধি বিকাশ ঘটবে, সামাজিক উন্নয়ন ঘটবে, এবং নিজেদের সামর্থ্যের যেই পরিসর বৃদ্ধি হবে, এবং সর্বাঙ্গীন যে স্বাধীনতা, সর্বোচ্চ যে স্বাধীনতা তোমরা পেতে পারো। অবশ্যই মিনিংফুল লাইফ লিড করো, ভালো থেকো, আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।